ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম সবাইকে আমাদের আজকের আরেকটা সেশনে। সো আমাদের আলহামদুলিল্লাহ আমরা শেষের দিকে আছি আমাদের ওভারঅল কন্টেন্টের দিক থেকে। সো হোপফুলি আর দুটো সেশন আমাদের লাগবে। এই দুটো সেশনে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো বলে আশা করছি। দুটো না হলে বড় জোর তিনটা সেশন লাগবে। এই So, আমরা শেষের দিকে আছি, এটা একটা ভালো বিষয়। এই ওকে। সো আজকে আমরা বেসিক্যালি আমাদের আগের দিনের যে ডিসকাশনটা ছিল, গতকাল ডিসকাশন সুকুক, সেই সুকুকেরই বেসিক্যালি কন্টিনিউশনটা আমরা আজকে করবো। গতকালকে আমরা এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাম্বার 33 কভার করেছিলাম। 33টা ছিল বেসিক্যালি ইনভেস্টমেন্ট ইন সুকুক। সো কোনো একটা এন্টিটি যদি সুকুকে বা শেয়ারে বা এই ধরনের সিমিলার ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে তাহলে তার অ্যাকাউন্টিং কিরকম হবে। সো এক্ষেত্রে আমরা সুকুক বলতে মিন করছিলাম গভর্নমেন্ট সুকুক, কর্পোরেট সুকুক, এবং শেয়ার তো যে কোনো কর্পোরেট এন্টিটি ইস্যু করতে পারে, মানে যে কোনো কোম্পানি ইস্যু করতে পারে। এবং এর বাইরে আমরা হয়তো বা কোনো কোনো মার্কেটে শেয়ারেরও বিভিন্ন রকম দেখি, লাইক ফর এক্সাম্পল অর্ডিনারি শেয়ার তো আছে, এবার প্রেফারেন্স শেয়ার আছে, প্রেফারেন্স শেয়ারও নানা রকম ধরন আছে। যদিও এই স্ট্যান্ডার্ডটাতে প্রেফারেন্স শেয়ার এই টার্মটা ব্যবহার করা হয়নি, সিম্পলি শেয়ার টার্মটা ব্যবহার করা হয়েছে। বাট দেন প্রেফারেন্স শেয়ারও এর মধ্যে চলে আসবে, প্রোভাইডেড দ্যাট যে এটা ইসলামিক কনসেপ্ট অনুযায়ী স্ট্রাকচার করা হয়েছে। কারণ প্রেফারেন্স শেয়ারস বা ইসলামিক প্রেফারেন্স শেয়ারস এর খুব একটা এক্সাম্পল আসলে গ্লোবালি নাই বলা যায়। আহ, অল্প কয়েকটা এক্সাম্পল ছাড়া তেমন একটা এক্সাম্পল নাই। কারণ সাধারণত ইসলামিক প্রেফারেন্স শেয়ারস এইটার পরিবর্তে সুকুকি ইস্যু করে থাকে বিভিন্ন এন্টিটিস। So in any case, ফার্স্ট 33-তে আমরা দেখেছিলাম ইনভেস্টমেন্ট ইন ইনস্ট্রুমেন্টস। সো আমি যদি বিনিয়োগ করি তাহলে আমার অ্যাকাউন্টিংটা কি হবে। আর আজকে যেটা আমরা কন্টিনিউ করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট 34, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স এটা একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং স্ট্যান্ডার্ড এই অর্থে যে আমাদের যে ফার্স্ট 33 এইরকম সিমিলার স্ট্যান্ডার্ড বা সিমিলার বিষয়ে বা এরকম বিষয়ে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কনভেনশনাল অ্যাকাউন্টিংও আছে। এবং ফার্স্ট 33 যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো কনভেনশনাল অ্যাকাউন্টিং এর যে রিকোয়ারমেন্টস তার সাথে খুব ভালো রকম কনসিস্টেন্ট। এখানে ফার্স্ট 34 একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট এই অর্থে যে ফার্স্ট 34-এ আমরা অ্যাকাউন্টিং করছি ফাইন্যান্সিয়াল, এখানে টাইটেলটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স। এটা একটু কনফিউশন সৃষ্টি করে যায়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স মানে কি। এটা তো আমরা আগেরটা 33-তে দেখলাম যে ইনভেস্টমেন্ট ইন সুকুক, তার মানে ইনভেস্টমেন্ট ইন সুকুক মানে সুকুক হোল্ডারেরই তো অ্যাকাউন্টিং ছিল সেটা, তাহলে আবার 34ও কি একই কথা বলছে। আসলে 34-এর টাইটেলটা হয়তো বা এরকম হলে আরো মোর আন্ডারস্ট্যান্ডেবল হতো কিনা, যে financial reporting for underlying assets of the sukuk. So basically 34-এ সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা কভার করা হয়েছে। অ্যাগেন ফার্স্ট 33-তে আগের স্ট্যান্ডার্ড, গতকালকের স্ট্যান্ডার্ডে বিনিয়োগকারীর অ্যাকাউন্টিং বিষয়টা কভার করা হয়েছে। আর 34-এ হচ্ছে গিয়ে সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের অ্যাকাউন্টিং বিষয়টা কভার করা হয়েছে। সো এখানে যদি টাইটেল হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স, এটা আসলে মানে মানে শ্যাডো টাইটেল বা ইমপ্লিসিট টাইটেল হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর দ্য আন্ডারলাইং অ্যাসেটস অফ দ্য সুকুক। সো এটা এটা সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে ডিল করছে। না এগেইন গতকালকে যে সমস্যাটা আমরা ফিল করেছি বা ফেস করেছি, আজকে ওটির যে কন্টিনিউশন এই অর্থে যে আমরা সুকুক নিয়ে কথা বলতে গেলে সুকুকের অনেক রকম আছে বা অনেক ধরন আছে, অ্যাসেটেরও অনেক রকম বা ধরন আছে, কন্ট্রাক্টেরও অনেক রকম বা ধরন আছে। সো এটা আসলে একটা খুব ভাস্ট একটা টপিক। তো ইন এনি কেস 34টা একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, যেটা একটু আগে বললাম যে এই কারণে আমরা জানি যে যে কোনো কর্পোরেট এন্টিটি বা যে কোনো লিগ্যাল এন্টিটি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হয়। না আমরা যখন সুকুক ইস্যু করি, সুকুক ইস্যু করার ক্ষেত্রে আমরা গতকাল আলোচনা করছিলাম, সুকুক ইস্যু করার ক্ষেত্রে অরিজিনেটর নিজে সরাসরি সুকুক ইস্যু করতে পারে। যেমন আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে মুদারা বা বাংলাদেশ ফুল ফ্লেজ একাধিক ইসলামিক ব্যাংক এডিশনাল টিয়ার 1 এবং টিয়ার 2 ক্যাপিটালের জন্য ইনস্ট্রুমেন্ট ইস্যু করে। তো এখানে সরাসরি তারা ইস্যুয়ার। আরেকটা হচ্ছে গিয়ে যেখানে একটা এসপিভি ফর্ম করে তারপর ইস্যু করা হয়, স্পেশাল পারপাস ভেহিকেল ফর্ম করে ইস্যু করা হয়। না
নাও এটা সব মার্কেটে যে সুকুক ইস্যু করার সময় এসপিভি ইউজ করা হয় ব্যাপারটা তা না। এটা নির্ভর করে মার্কেটের উপর, এটা নির্ভর করে স্ট্রাকচারের উপরে। লাইক ফর এক্সাম্পল, বাংলাদেশ মার্কেটে কর্পোরেট সুকুক ইস্যু করার সময় এসপিভি স্টাবলিশ করার মাধ্যমে সুকুক ইস্যু করতে হয়। এসপিভি এস্টাবলিশ করার মাধ্যমে সুকুক ইস্যু করতে হয়। আবার এই এসপিভির ধরনের পার্থক্য আছে। আমরা গতকাল আলোচনা করছিলাম যে এসপিভি কিছু আছে যেটা কিনা, এসপিভি মানে কি স্পেশাল পারপাস ভেহিকেল। স্পেশাল পারপাসটা কি? স্পেশাল পারপাস হচ্ছে গিয়ে এটা সুকুকের ক্ষেত্রে একটা স্পেশাল পারপাস হচ্ছে গিয়ে এটা সুকুক অ্যাসেটের ওনারশিপ হোল্ড করবে। আর একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে এটা সুকুক ইস্যু করবে। এটা একটা স্পেশাল পারপস। আবার এর বাইরে অন্যান্য আমাদের স্ট্রাকচারের দিক থেকেও অন্যান্য পারপস সার্ভ করতে পারে। লাইক ফর এক্সাম্পল, ধরেন সুকুকের ক্ষেত্রে, সুকুক না বা ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সেল বাইব্যাক পারমিসিবল না। তো এই সেল বাইব্যাকের বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য আমরা আমরা হয়তো বা মাল্টিপল এসপিবি এস্টাবলিশ করতে পারি, এবং এই মাল্টিপল এসপিবির মাধ্যমে মানে ইনওয়ে আমরা বেসিক্যালি সেল এন্ড বাইব্যাকের লিমিটেশন গুলো ইনওয়ে অ্যাভয়েড করা যেতে পারে। যদিও এটা নিয়ে আলোচনা সমালোচনার সুযোগ আছে, বাট দেন এটা একটা ওয়ে মাল্টিপল এসপিবি ক্রিয়েট করা। লাইক ফর এক্সাম্পল আপনার বেক্সিমকো সুকুক বা বিবিএমএল সুকুক বাংলাদেশে যে দুটো হয়েছে সে দুটোতেই একটা করে এসপিবি ছিল। বাট আবার দেশবন্ধু যে সুকুক, যেটা কিনা সাকসেসফুল হয়নি, মানে আসতে পারে নাই বিভিন্ন লিমিটেশনের কারণে, সেখানে কিন্তু আবার মাল্টিপল এসপিবি ছিল। তো এটা নির্ভর করে আমাদের স্ট্রাকচারের উপরে। বাট ইন এনি কেস আমাদের আলোচনা মানে সহজ করার জন্য সুবিধা পয়েন্টটা হচ্ছে এই, সুকুক অরিজিনেটর নিজে সরাসরি ইস্যু করতে পারে, অরিজিনেটর এসপিবি এস্টাবলিশ করার মাধ্যমে সুকুক ইস্যু করতে পারে। আবার এই এসপিবিরও ধরনের মধ্যে ভিন্নতা আছে। যেমন ফর এক্সাম্পল, এসপিবি রোল কি? এসপিবি রোল হতে পারে এসপিবি সরাসরি অ্যাসেটের ওনারশিপ হোল্ড করে, মানে এসপিবি অ্যাজ এ লিগাল এন্টিটি অ্যাসেটের ওনারশিপ হোল্ড করে। আরেকটা হচ্ছে কি এসপিবি সিম্পলি এ ট্রাস্ট, ট্রাস্ট হিসেবে সুকুক হোল্ডারদের পক্ষে ওনারশিপ হোল্ড করে। সো এনিওয়ে আসলে এখানে সমস্যাটা এই বা চ্যালেঞ্জটা এই যে এখানে পসিবিলিটি শেষ নাই, অনেক রকম পসিবিলিটিস এখানে আছে। তো আমার দৃষ্টিতে এটা তো একটা চ্যালেঞ্জ যে এই এত রকম পসিবিলিটিস গুলো একসাথে করে কিভাবে সিম্পলিফাইড ফর্মে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্টস এস্টাবলিশ করা যায়। তো এখানে এই ক্ষেত্রে আরফি অবশ্যই একটা প্রেজ ওর দিকে কাজ করেছে, এই 34 ইস্যু করে যে এখানে তারা 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 সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের বিষয়ে সেপারেট রিপোর্টিং রিকোয়ারমেন্টস এস্টাবলিশ করেছে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমরা যখন কিনা সুকুকে বিনিয়োগ করছি, সুকুকে বিনিয়োগ করা মানে সুকুকে আন্ডারলাইং অ্যাসেটে বিনিয়োগ করা, আন্ডারলাইং অ্যাসেটের ওনারশিপ নেওয়া, আন্ডারলাইং অ্যাসেটের এক্সপোজার নেওয়া। না, এখানে ইস্যু আছে। এখানে ইস্যু, বাস্তবে ইস্যু হচ্ছে গিয়ে এই যে আমরা যেমন গতকাল আলোচনা করছিলাম যে একটা হচ্ছে গিয়ে আরওপি শরিয়া স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করছে কিনা বর্তমান স্কুলগুলো। তা বাস্তবতা এই যে মার্কেট এবং গ্লোবালি মার্কেটের বড় অংশ বলতে আসলে কেউ কেউ বলবে 80%, ইভেন কেউ কেউ বলবে 90% সুকুকি হয়তো বা আসলে আরওপির সাথে কমপ্লাই করছে না। আবার কেউ কেউ, আবার বর্তমান সময়ে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে গ্লোবালি আরওপি স্ট্যান্ডার্ডস এর অ্যাকসেপ্টেন্স বাড়ার কারণে এবং এবং এটার আরওপি কমপ্লায়েন্ট ইনস্ট্রুমেন্টের চাহিদা বাড়ার কারণে আবার বর্তমান সময়ে আরওপি কমপ্লায়েন্ট ইনস্ট্রুমেন্টেরও কি বলে একটা বৃদ্ধির একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি বিভিন্ন সার্ভিস প্রোভাইডার দেখেন, দেখবেন যে তারা তারা ডিক্লেয়ার করার চেষ্টা করে যে কোন সুকুক গুলো আরওপি কমপ্লায়েন্ট। সো এই ধরনের একটা সেপারেট ক্যাটাগরি, যে সুকুক তো ইটসেলফ ইজ সেপারেট ক্যাটাগরি, তার মধ্যে আরেকটা সাব ক্যাটাগরি সৃষ্টি করা যে এই সুকুক গুলো আরওপি কমপ্লায়েন্ট। বাট অ্যাগেইন প্রশ্ন তো রয়েই যায় যে, বা বিষয়টা রয়ে যায় যে সুকুক গুলোর একটা অংশ আরওপি কমপ্লায়েন্ট স্ট্রাকচার দিক থেকে, আরেকটা অংশ আরওপি কমপ্লায়েন্ট না। তো আমরা যখন কিনা আসলে অ্যাকাউন্টিং করি, যেখানে আমার স্ট্রাকচারটা আরফি কমপ্লায়েন্ট না, সেখানে আমার অ্যাকাউন্টিং এ আরফি কমপ্লাই করে অ্যাকাউন্টিং করাটা একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে, এই অর্থে যে অ্যাকাউন্টিং হচ্ছে কি আমরা যা করছি সেটা রিফ্লেকশন, কিন্তু আমার যেটা করছি সেটা যদি আরফি কমপ্লায়েন্ট না হয়, তাহলে আমার যে অ্যাকাউন্টিং স্টাইল আমি ফলো করছি সেটা যদি আরফি বেসড হয়, তাহলে একটা এটা ফেয়ার রিপ্রেজেন্টেশন হয় কিনা, বা এটার আলাদা একটা মিসলিডিং ইনফরমেশন দেয় কিনা, সেটাও একটা কনসার্নের বিষয়। বাট এনিওয়ে এটা একটা হয়তো বাস্তব ইস্যু, বাট আমাদের পরীক্ষার ইস্যু না। তো পরীক্ষার দৃষ্টিতে ইস্যু হচ্ছে কি, এগেন এখানে আমার এই 34 ডিল করছে গিয়ে সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে। নাও
আবার বলছি এটা আইএফএর তরফ থেকে একটা ভালো রকম ইনিশিয়েটিভ বা একটা পায়োনিয়ারিং ইনিশিয়েটিভ। কারণ এর আমরা যদি কনভেনশনাল অ্যাকাউন্টিং এর দিক থেকে দেখি, ও কনভেনশনাল অ্যাকাউন্টিং এই বিষয়গুলো তো এভাবে স্পেসিফিকলি ডিল করে না। অবশ্যই জেনারেল অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, সেটা ফলো করে যে কেউই অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে পারে। বাট দেন আমরা তো জানি যে এখানে এসপিভি, স্পেশাল পারপাস ভেহিকেল কথা বলছি। সেখানে সেখানে তারা হয়তো বা অ্যাসেট গুলো ওন করছে সুকো হোল্ডারের পক্ষে, অথবা লিগ্যাল এন্টিটি তার সুকো ওন করছে, এটা একটা বিষয়। আবার অন্যদিকে অরিজিনেটর সুকো ইস্যু যে করেছে আন্ডারলাইং অ্যাসেট গুলো কি তার অ্যাসেট না আন্ডারলাইং অ্যাসেট গুলোর ওনারশিপ সে ট্রান্সফার করছে টু এসপিবি। সো এই ধরনের বিষয়গুলো আম, আহ, মানে এই ধরনের বিষয়ে কনফিউশন বাস্তবে এক্সিস্ট করে। তো সব মিলে এখানে ক্ল্যারিটির একটা বড় রকম প্রয়োজনীয়তা ছিল, এবং আইএফএ এখানে একটা বড় রকম বা ভালো রকম কাজ করেছে এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে। যে তারা বলছে যে সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের বিষয়ে একটা ফাইন্যান্সিয়াল এসেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হবে। ওকে, অনেক কথা বলছি, আবার একবার খুব সংক্ষেপ করে ফেলি আলোচনা। আমরা 33-তে, গতকালকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ড নাম্বার 33-তে হচ্ছে গিয়ে সুকুকে যদি বিনিয়োগ করি তাহলে আমার রিপোর্টিং কি হবে। আর এখন হচ্ছে গিয়ে সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের বিষয়ে রিপোর্টিং। আর এখানে আইওফি একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছে, একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছে আইওফি। আপনি যদি দেখেন স্ট্যান্ডার্ডটা ছোট, কত পেজ জানি, দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ডটা সব মিলে মানে কভার টু কভার হচ্ছে 16 পেজেস। তো তাহলে এখানে অ্যাপেন্ডিসিস আছে, এটসেট্রা। মূল স্ট্যান্ডার্ডটা আসলে খুবই ছোট একটা স্ট্যান্ডার্ড। সো আইওফি একটা সিম্পলিফাইড অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছে এই পার্টিকুলার বিষয়ে, এবং এটা এটা ইটসেলফ মানে অ্যাগেন ভালো এডিশন। এই অর্থে যেটা বললাম যে যেহেতু আমাদের ক্ল্যারিটির অভাব, সো এটা এটা কিছু ক্ল্যারিটি দিয়েছে। সো আন্ডারলাইং অ্যাসেটের রিপোর্টিং এর বিষয়ে সিম্পলিফাইড অ্যাপ্রোচ অ্যাডপ্ট করেছে। এখন আন্ডারলাইং অ্যাসেটের ধরন কি, প্রশ্নটা আসবে কি আন্ডারলাইং অ্যাসেটের ধরন কি। আম, এখানে আন্ডারলাইং অ্যাসেটের ধরনের উপর ভিত্তি করে সুকুককে আরফি দুইটা ক্লাসে ভাগ করেছে। একটা হচ্ছে বিজনেস সুকুক, একটা হচ্ছে নন বিজনেস সুকুক। বিজনেস সুকুক, নন বিজনেস সুকুক। বিজনেস সুকুক কি, যেখানে কিনা আন্ডারলাইং অ্যাসেট রিপ্রেজেন্ট করে একটা বিজনেস, এ ফর্ম অফ বিজনেস, এ ফর্ম অফ বিজনেস অপারেশন বা বিজনেস অ্যাক্টিভিটিস। অবশ্যই মানে সব ধরনের ফাইন্যান্সিয়াল, আমরা আমরা কি বলে, ট্রেডিং অ্যাক্টিভিটিস তো বিজনেস অ্যাক্টিভিটিস। বাট বিজনেস বলতে আমরা আশা করি বুঝতে পারছি, বিজনেস মানে লাইক 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 মুদারাবা ফর এক্সাম্পল। আপনি যদি একটা ব্যবসায় বিনিয়োগ করলেন, এবং যেখানে কিনা ফান্ডটা ম্যানেজ হচ্ছে সে মুদারাবা ভিত্তিতে বা ওকালা বিল এস্টেট মানের ভিত্তিতে। ইনভেস্ট বিজনেস সুকুক বলতে বেসিক্যালি একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসকে মিন করছে। নন বিজনেস সুকুক বলতে কিরকম, নন বিজনেস সুকুক মানে যেটা কিনা বিজনেস সুকুক না। এটা ডেফিনেশনটাই দেয় আসলে, মানে যেটা বিজনেস সুকুক না সেটা নন বিজনেস সুকুক। সহজ এক্সাম্পল কি, সহজ এক্সাম্পল লাইক ফর এক্সাম্পল সুকুকটা মুরাবাহা সুকুক, সালাম সুকুক, ইস্তিস্তা সুকুক, এগুলো সাধারণত বিজনেস সুকুক নয়, এগুলো এগুলো নন বিজনেস সুকুক। না এগেইন এটা তো আমরা জেনারেল সহজ কথা বলছি, একটা বাস্তব অ্যাপ্লিকেশনে এখানেও ক্ল্যারিটি বা এখানেও কনফিউশন রাইজ করতে পারে। যে যে লাইক ফর এক্সাম্পল ওয়াকালা সুকুক আছে। ওয়াকালা সুকুকে যেটা হতে পারে যে আপনাকে সে এসপিভি কে আমরা টাকা দিলাম, আমরা সুকুক হোল্ডার্স, আমরা এসপিভি কে টাকা দিলাম, এবং এসপিভি সে টাকাটা ম্যানেজ করতে পারে, বা এসপিভি সে টাকাটা অরিজিনেটরকে দিতে পারে যে ওয়াকালা ভিত্তিতে ম্যানেজ করার জন্য। সো ওয়াকালা ভিত্তিতে সে যখন কিনে ম্যানেজ করবে, সেটা একটা লেগ থাকতে পারে সেল বেসড, লাইক এটা কমন একটা এক্সাম্পল আমরা দেখতে পাই। লাইক 49% অফ দ্য ফান্ড উইল বি ইউটিলাইজ ফর মুরাবাহা ট্রানজেকশনস, হয়তো 51% হচ্ছে গিয়ে বিজনেস অ্যাক্টিভিটিস, বা যেখানে কিন্তু ইকুইটি রিস্ক এক্সপোজার থাকবে। তো তাহলে এখানে হাইব্রিড সুকুকের ক্ষেত্রে বা এই হাইব্রিড স্ট্রাকচারের ক্ষেত্রে এটাকে কি আমরা বিজনেস সুকুক বলবো নাকি নন বিজনেস সুকুক বলবো? সো এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। বাট এনি কেস আমাদের আপাতত বিষয়টা সিম্পল। আমরা বিজনেস অ্যাক্টিভিটিস উপর ভিত্তি করে সুকুককে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিজনেস সুকুক, যেখানে আন্ডারলাইং অ্যাসেট রিপ্রেজেন্টস বিজনেস, আর একটা হচ্ছে গিয়ে নন বিজনেস সুকুক। নাও বিজনেস সুকুকের ক্ষেত্রে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মধ্যে থাকবে তিনটা বিষয় মাত্র। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, একটা ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর নন বিজনেস সুকুকের ক্ষেত্রে আমার এগেইন তিনটা, বাট শুধু স্টেটমেন্টস এর ধরনের একটা পার্থক্য এই, আমার এখানে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস উইথ স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস থাকবে একটা, আরটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন নেট অ্যাসেটস, আরটা হচ্ছে সিগনিফিকেন্ট নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস।
সো স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস সেটা আমরা সাধারণত ফান্ডের ক্ষেত্রে দেখতে পাই, ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে, বাট ইন কেস স্মল বিজনেস সুকুকের ক্ষেত্রে আমরা এই স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস দেখতেছি, আর বিজনেস সুকুকের ক্ষেত্রে আমাদের সেই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এই। এবং ফাইনালি পয়েন্ট হচ্ছে গিয়ে এই স্টেটমেন্টস গুলো কে তৈরি করবে, স্টেটমেন্ট গুলো তৈরি করবে বা তৈরি করার দায়িত্বটা কার। এখানে আমরা অ্যাগেন আমরা কি তৈরি করছি, কি ধরনের স্টেটমেন্ট তৈরি করছি বা কিসের স্টেটমেন্ট তৈরি করছি, আমরা সুকুকের আন্ডারলাইং অ্যাসেট স্টেটমেন্ট তৈরি করতেছি। সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের ওনারকে, সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের ওনার বলছি আমরা সুকুক হোল্ডার্স, সাধারণত সুকুক হোল্ডার্স। সুকুক হোল্ডার্সরা ইন্ডিভিজুয়ালি তো সেপারেটলি কি তারা এই অ্যাকাউন্টিং করবে? তো এটা একটা প্রশ্ন। উত্তর হচ্ছে কি না। এটা যদি আমরা বলি তাহলে তো আসলে ইট ডাজন্ট মেক মাচ সেন্স, এই অর্থে যে বিনিয়োগকারীদের মধ্যে একটা অংশ তো ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি, তারা তো আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করবে না। আর একটা অংশ হয়তো বা বিভিন্ন রকম এন্টিটিজ, এবং তারা হয়তো বা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করবে, বা তাদের জন্য আসলে ইনফরমেশনের মানে অ্যাসেটের আন্ডারলাইং অ্যাসেট, সরি সুকুক আন্ডারলাইং অ্যাসেটের যে ডিটেল ইনফরমেশন, সেই ইনফরমেশন অ্যাক্সেস তাদের তাদের না থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা তাহলে এই ডিটেলড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোত্থেকে প্রিপেয়ার করবে এই বিনিয়োগকারীরা? সো বিনিয়োগকারীদের কাছে কি ইনফরমেশন থাকে? বিনিয়োগকারীদের ইনফরমেশন থাকে সে যে বিনিয়োগটা করছে, সেই ইনস্ট্রুমেন্টে কত টাকা দিয়ে বিনিয়োগ করছে, এবং সেই ইনস্ট্রুমেন্টের কি বলে যদি প্রাইসের কোনো কি বলে মুভমেন্ট আছে কিনা, তার সেই ইনফরমেশন তাদের কাছে থাকে। এর বাইরে তো ইনফরমেশন তার কাছে কোথেকে আসবে? আমরা যদি এর বাইরে আছে কি, আমার অরিজিনেটর আছে, আর আছে এসপিবি। এসপিবি কি স্পেশাল পারপাস ভেহিকল। এসপিবি অনেক মার্কেটেই এসপিবি মাধ্যমে সুবিষ্ট করা হয়, এবং এসপিবি যেটা বললাম যে আইদার অ্যাজ এ লিগাল এন্টিটি তারা নিজেরাই ইন্ডিপেন্ডেন্টলি সুকুক অ্যাসেট ওন করছে, আম, এবং এবং সেটার ভিত্তিতে সুকুক ইস্যু করছে। আরেকটা হচ্ছে গিয়ে মানে ওনারশিপের ধরনটা এরকম যে তারা সুকুক অ্যাসেট গুলো ওন করছে ট্রাস্টি হিসেবে, সে সুকু হোল্ডারদের পক্ষে। যদিও ইমপ্লিকেশন ওয়াইজ দুটোই সেম, বাট দেন স্টিল ওনারশিপের দৃষ্টিতে একটু কিছুটা পার্থক্য আছে। যে একটা হচ্ছে কি আপনি নিজেই ওন করছেন, আর একটা হচ্ছে কি আপনি ওন করছেন অন্যের পক্ষে। বাট অ্যাগেইন আলটিমেটলি কনসিকুয়েন্সের দিক থেকে, ইকোনমিক কনসিকুয়েন্সের দিক থেকে দুটোই কি আমরা সেম বলতে পারি। বাট দেন শরিয়া দৃষ্টিতে বা 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 লিগাল আইনি দৃষ্টিতে, হয়তো আইনি দৃষ্টিতে এখানে কিছুটা ভিন্নতা আছে। তো ইন এনি কেস এসপিভি, স্পেশাল পারপাস ভেহিকেল, আসলে এটা এটা একটা সর্ট অফ, এটাকে কি বলি আমরা, মানে শেল কোম্পানি বা শেল এন্টিটি, অর্থে যে এটা এমটি, এটার মধ্যে কেউ নাই, এটার মধ্যে কোনো এমপ্লয়ি নাই, এটার মধ্যে কোনো আম, অবশ্যই ট্রাস্টি আছে ডেফিনেটলি, আপনি বলতে পারেন যে ট্রাস্টি তো আছে, কিন্তু আসলে এটার মধ্যে কোনো এমপ্লয়ি নাই, এবং ট্রাস্টি আসলে খুব লিমিটেড রোল প্লে করে। নাও তখন প্রশ্ন চলে আসে যে এটা এই এই স্টেটমেন্ট তৈরি করার দায়িত্ব কি এসপিবি হবে কিনা। একটা রেসপন্স হচ্ছে গিয়ে হ্যাঁ, এসপিবি, যেহেতু এখানে ট্রাস্টি আছে এবং ট্রাস্টিতে একটা ট্রাস্টি ফি নেয়, এবং সেই দৃষ্টিতে ট্রাস্টি এই দায়িত্বটা পালন করবে, বা ট্রাস্টির উপরে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের উপর ভিত্তি করে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের দায়িত্ব ট্রাস্টির থাকা উচিত। এবং এটা তো এসপিবি থাকলে তো এটা আসলে বেসিক্যালি এসপিবির এরই বা ট্রাস্টেরই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা একটা ওপিনিয়ন, এবং এটার অবশ্যই সেন্স আছে বা লজিক আছে। বাট দেন যেহেতু আসলে অনেক ক্ষেত্রেই ট্রাস্টির সেই রিসোর্সেস নাই, ট্রাস্টির সেই কম্পিটেন্সি নাই, এবং ট্রাস্টির সেই সুকুক অ্যাসেটের সুকুক অ্যাসেটের অবস্থা কি, সেই বিষয়ে কি বলে সেই ধরনের ইনফরমেশনের অ্যাক্সেসে তার ঘাটতি আছে। লাইক ফর এক্সাম্পল বাংলাদেশের সুকুকগুলো ইস্যু করা হয়েছে, আপনারা যদি ট্রাস্টিকে দেখেন, ট্রাস্টিকে আপনি সুকুক বিষয়ে জিজ্ঞেস করে দেখেন, আহ, মানে আসলে হয়তো নলেজ কিছুটা ডেভেলপ হলেও হইতে পারে, মানে কোনো কারো কারো, কিন্তু ওভারঅল আসলে একটা বড় রকম ঘাটতি আপনি দেখতে পাবেন। এটা প্রত্যাশিত না, বাট এটা অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। বাট বর্তমান অবস্থা তো হয়তো বা তাই। তো তাহলে আপনি তাকে যদি বলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, এবং সেটা তো আপনি বলতেই পারেন, একদিন একটু বলতেই পারেন, কিন্তু হয়তো দেখা যাবে যে সেটা সে ফুলফিল করতে হয়তো স্ট্রাগল করতে পারে। তো সব চিন্তাতেই আলটিমেটলি যে কনক্লুশনে আইএফই পৌঁছেছে সেটা হচ্ছে গিয়ে অরিজিনেটরই আসলে এই আলটিমেট রেসপন্সিবিলিটি বিয়ার করবে, যে ফাইন্যান্সিয়াল সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশনের দায়িত্ব হচ্ছে গিয়ে অরিজিনেটরের। না, অরিজিনেটর দায়িত্ব এই অর্থে যে আইদার অরিজিনেটর নিজে প্রিপেয়ার করবে, বা অরিজিনেটর এটা প্রিপেয়ার করার ব্যবস্থা করবে। সো অরিজিনেটর যখন এটা প্রিপেয়ার করার ব্যবস্থা করবে, সেটা করবে সে সেটা সে ট্রাস্টির মাধ্যমে করতে পারে। লাইক ফর এক্সাম্পল
অবশ্যই এটা ট্রাস্টের বা এটা এসপিভির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বাট এটা প্রিপারেশনের দায়িত্বটা নিতে পারে অরিজিনেটর। এবং সেই সেই দায়িত্ব নিতে গেলে সে হয়তোবা ট্রাস্টিকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারে, অথবা সে নিজেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে পারে। বাট সহজ কথা এগেন, সামার যদি আমি মানে সংক্ষেপ করি আলোচনা, আমার এখানে দুই রকম সুকুক: বিজনেস সুকুক, নন বিজনেস সুকুক। বিজনেস সুকুক রিপ্রেজেন্টস বিজনেস অ্যাক্টিভিটিস আদার দেন, আর যেগুলো বিজনেস সুকুক না সেগুলো হচ্ছে কি নন বিজনেস সুকুক। সহজ কথা। দুটাতেই আমার তিনটা করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস লাগবে বা থাকবে। বিজনেস সুকুকে হচ্ছে স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট, নোটস। আর নন বিজনেস সুকুকে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস, স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস অ্যান্ড সিগনিফিকেন্ট নোটস। আর প্রিপারেশনের দায়িত্ব কার? প্রিপারেশনের আলটিমেট রেসপন্সিবিলিটি হচ্ছে কি অরিজিনেটরের। অরিজিনেটর হয়তো নিজে প্রিপেয়ার করবে, অথবা এটা প্রিপারেশনের ব্যবস্থা করবে। শেষ আমার স্ট্যান্ডার্ড। ওকে, এখন প্রশ্ন মতামত আছে কিনা? আমরা অবশ্যই একটু প্যারাগ্রাফ ধরে ধরে আগাবো, বা তার আগে প্রশ্ন মতামত আছে কিনা? আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করব আমাদের এই স্টেটমেন্টস গুলো প্রিপেয়ার করার ক্ষেত্রে? ডেফিনেটলি আইএফই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আমরা ফলো করব, যেসব ক্ষেত্রে আইএফই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে। লাইক ফর এক্সাম্পল, আপনি মুরাবাহা এক্সিকিউট করছেন বা এসপিবি মুরাবাহা এক্সিকিউট করছে, তাহলে অ্যাকাউন্টিং কিভাবে হবে? বেস্ট অন মুরাবাহা স্ট্যান্ডার্ড। এসপিবি লিজ অথবা সালাম, ইস্তিসনা, মুদারাবা, মুশারাকা এগুলো এক্সিকিউট করছে, তাহলে এগুলো অ্যাকাউন্টিং কেমন হবে? এগুলো অ্যাকাউন্টিং হবে বেস্ট অন রেসপেক্টিভ আইএফএ। অথবা ধরেন এসপিবি কিছু কাজ করেছে যেগুলো কিনা যেগুলোর বিষয়ে আওফির কোনো স্পেসিফিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাই। লাইক ফর এক্সাম্পল, অডিটর নিয়োগ দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে এসপিবি গুলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে সেগুলো অডিট হয়। তো অডিটর নিয়োগ দিয়েছে, অডিটর খরচ কে বিয়ার করবে? এসপিবি বিয়ার করবে। তো তো ওইটার অ্যাকাউন্টিং কি হবে? তো ওইটার অ্যাকাউন্টিং তো আইএফি বলে নাই কেমনে হবে। তো ওইটার অ্যাকাউন্টিং আমাদের কনভেনশনাল যে অ্যাকাউন্টিং বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা আইএফআরএস আছে, তার ভিত্তিতে আমরা সেটা অ্যাকাউন্টিং করবো। ডান। প্রশ্ন মতামত আপনার আছেন কিনা? ওকে, আশরাফ ভাই, গোলাম মুর্তজা ভাই, ওয়েলকাম ব্যাক। আনন্দ ভাই, মাদি ভাই। স্যার, যেমন মানে খুব ইয়ে, কালকেরটা একটু বেশি জটিল লাগছিল, আজকেরটা বেশ সহজ সহজ ক্লিয়ার। সহজ করার সহজ টেকনিক হচ্ছে কি মানে বেশি পেছানোর কথা না বলা। এই সহজ। সেটাই স্যার, ক্লিয়ার করলে মোটামুটি এটা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। ক্লিয়ার হয়েছে, আলোচনায় সামেশন তো এসে গেছে। আর কেউ প্রশ্ন মতামত? আচ্ছা, স্ট্যান্ডার্ড আসলে এটা খুবই সিম্পল এবং সহজ স্ট্যান্ডার্ড। যারা কিনা একটু দেরিতে জয়েন করেছেন, পার্টিকুলার হানান ভাই বা মুর্তজা ভাই, তাদের জন্য বলছি আবার, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স বলতে আসলে বোঝানো হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর দ্য আন্ডারলাইং অ্যাসেটস অফ দ্য সুকুক। এই সো এটা টাইটেল, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর সুকুক হোল্ডার্স পড়লে একটু কনফিউশন সৃষ্টি হয় যেটা কি আসলে। এটা মেনলি এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফর আন্ডারলাইং অ্যাসেটস মিন করা হচ্ছে। ওকে, এতে গেল প্রথম পয়েন্ট। এন্ড দেন আমরা যদি খুব কুইকলি যদি স্টেটমেন্টটা দেখি, এটা তো প্রিফেস আমরা একটু স্কিপ করলাম। স্কোপ স্কোপের মধ্যে যদি দেখেন যে দিস স্ট্যান্ডার্ড শ্যাল অ্যাপ্লাই টু সুকুক ইন অ্যাকর্ডেন্স উইথ শরিয়া প্রিন্সিপলস এন্ড রুলস by an IFI or other institution, directly or through the use of SPV or similar mechanism. Okay, so on. এখানে সিমিলার মেকানিজম দেখবেন যে মাঝে মধ্যে আইএফএ এটা টার্ম ব্যবহার করে। কারণ কি? কারণ হচ্ছে কি, গ্লোবালি ইসলামিক ফাইন্যান্স আসলে কোন স্ট্যান্ডার্ডাইজ না, বা প্র্যাকটিসেস এর মধ্যে অনেক রকম ভেরিয়েশনস আছে। কারণ লিগাল রিকোয়ারমেন্টস, শরিয়া রিকোয়ারমেন্টস সহ নানা রকম কারণে। সো যার কারণে কিনা হয়তো বা যার কারণে কিনা মানে ইউনিফর্ম টার্ম অনেক সময় আমরা ব্যবহার করতে দেখি না মার্কেটের মধ্যে বা পাই না। সেই কারণেই সিমিলার মেকানিজম এই ধরনের টার্মটা আরফি ব্যবহার করে থাকে একটু ব্রড করার জন্য স্কোপকে। কন্ট্রোল কন্ট্রোল এন্ড ডেফিনেশন আমরা যা দেখছি তাই। সো এটা একটা ফেয়ার ভ্যালু আগে যা দেখছি তাই। অরিজিনেটর, অরিজিনেটর বলতে বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে ফর দ্য পারপাস অফ স্ট্যান্ডার্ড এন্ড is an IFI or other institution that issues a sukuk in line with Sharia principles and rules, directly or through the use of an SPV or similar mechanism. Now, IOFI এটা আমাদের পরীক্ষার অংশ না, বাট দেন আইওফি অবলাইগর, আপনারা কেউ কেউ হয়তো অবলাইগর টার্মটার সাথে পরিচিত। অবলাইগর বলতে সহজ কথা বলে, অবলাইগর বলতে যে কিনা অবলাইজ টু পে। আমরা যখন সুকুক ইস্যু করছি, সুকুক ইস্যু করার পরে
সুকুক হোল্ডারদের যে রাইট, সেই রাইট টেস্ট ফুলফিল করা, বা সুকুক হোল্ডার মানে বন্ডের ক্ষেত্রে কি হয়, বন্ডের ক্ষেত্রে অবলাইগর হচ্ছে গিয়ে যে সেই পার্টি, যে পার্টি কিনা এই রিপেমেন্টের কাজটা করবে, কুপন কুপন দিবে এবং রিপেমেন্টের অব্লিগেশন যে কিন্তু বিয়ার করছে, তাই তো। সুকুকের ক্ষেত্রেও আমরা যেহেতু বন্ডের কনসেপ্টটাকেই আসলে এস্টাবলিশ করার চেষ্টা করি বাস্তবে, যদিও এটা আমরা এটা প্রত্যাশিত নয় বা এটা সঠিক অ্যাপ্রোচ নয়, বাট স্টিল বাস্তবতা তো এই যে সুকুকের ক্ষেত্রে আমরা বন্ডের কনসেপ্টটাকেই অ্যাডপ্ট করার চেষ্টা করছি। সো সুকুকো ক্ষেত্রে অবলাইগর এই টার্মটা আমরা কমনলি ব্যবহার করি, বা মার্কেট কমনলি ব্যবহার করে, গ্লোবালি তাই, গ্লোবালি তাই মার্কেট অবলাইগর টার্মটা ব্যবহার করে। আইওফির পজিশন সোফার হচ্ছে, এবং এটা এক্সপ্লিসিট পজিশন হচ্ছে গিয়ে অবলাইগর টার্মটা তারা ব্যবহার করে না এবং করতে আগ্রহী নয়। এটা তারা তারা অরিজিনেটর, ইস্যুয়ার এই ধরনের টার্মগুলো ব্যবহার করতে তারা আগ্রহী। অবলাইগর টার্মটা তারা ব্যবহার করতে আগ্রহী নয় এই কারণে যে কারণ সাধারণত সুকুকের ক্ষেত্রে অবলাইগর এইটা এটা এটা কনভেনশনাল বন্ডে যে মিমিকিং এর যে বিষয়, এটা সেটা এখানে সুকুকের ক্ষেত্রে চলে আসে, এবং এটা শরিয়া দৃষ্টিতে অনেক সুকুকের ক্ষেত্রেই আপত্তিজনক। লাইক ফর এক্সাম্পল মুদারাবা সুকুক, মুশারাকা সুকুক, ইভেন ইজারা সুকুক, যেটা কিনা ওয়াকালা সুকুক। আপনি যদি এগুলো নেই, এগুলো হচ্ছে গ্লোবালি মোস্ট অফ দ্য সুকুক, স্পেশালি ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে। ডোমেস্টিক মার্কেটেও এগুলো বেশিরভাগ মুরাভা সুকুক ডোমেস্টিক মার্কেট একটু বেশি, কারণ পার্টিকুলারলি মালয়েশিয়া প্র্যাকটিস করে দেখে। বাট আদারওয়াইজ বেশিরভাগই হচ্ছে এই ধরনের সুকুক, যেখানে কিনা সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের উপরে সুকুক হোল্ডারদের ওনারশিপ থাকে। তো এইসব ক্ষেত্রে অবলাইগর টার্মটা যথাযথ নয়। অবলাইগর মানে হচ্ছে গিয়ে যিনি কিনা অব্লিগেশন বিয়ার করছে টু 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 পে, টু পার্টিকুলারলি টু 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 রিপে। তো এখানে সুকুকের ক্ষেত্রে আমার আপনারা একটু বুঝেন আর কি, মানে সুকুকের ক্ষেত্রে যেমন ইজারা সুকুকের ক্ষেত্রে মুদারা বা মুশারাকা ওয়াকালা এগুলোর ক্ষেত্রে আসলে, এবং মুরাভার ক্ষেত্রেও এখানে কোনো রিপেমেন্ট হয় না আসলে সুকুকের ক্ষেত্রে। যদিও এই টার্মটা আমরা প্রায় দেখি, এবং এটা কমনলি মানে বিজনেসে এটা কমনলি ইউজ টার্ম, বাট বাট শরীর দৃষ্টিতে আপত্তিজনক, আমি নিজেও কমফোর্টেবল ফিল করি না। যেমন মুরাভার ক্ষেত্রেও যে পেমেন্টটা করা হয় এটা রিপেমেন্ট না, এটা হচ্ছে গিয়ে সেলের পেমেন্ট। এটা আহ, তো যাই হোক, তো অবলাইগর এই টার্মটা আরএফই ব্যবহার করে না, বা আরএফই একদম এক্সপ্লিসিট পজিশন হচ্ছে গিয়ে এটা এটা ব্যবহারটাও তারা সাপোর্ট করে না। তো যাই হোক, আইওপি যে টার্মটা ব্যবহার করে অরিজিনেটর, এবং অরিজিনেটর টার্ম কনভেনশনালি ব্যবহার করি। এখানে শুধু একটা বিষয় খেয়াল রাখা দরকার বাস্তবতার সাথে, যদি আপনার মিল রাখতে চান, সেটা হচ্ছে গিয়ে ফর দ্য পারপাস অফ দ্য ইজ এন আইএফআই অর দ্য আদার ইনস্টিটিউশন দ্যাট ইস্যুজ এ সুকুক। না, দ্যাট ইস্যুজ এ সুকুক না, আমাদের খেয়াল রাখতে হবে যে অরিজিনেটর কে আমরা ইস্যুয়ার বলবো কি বলবো না। সো এখানেও মার্কেট প্র্যাকটিসের মধ্যে একটা সর্ট অফ মিক্সড অ্যাপ্রোচ আছে। কোনো কোনো অনেক ক্ষেত্রেই বা সাধারণত অরিজিনেটর এবং ইস্যুয়ার এগুলোকে ইন্টারচেঞ্জ, এই দুটো টার্মকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়। আবার কখনো কখনো স্পেশালি আইনি দেশটিতে অরিজিনেটর এবং ইস্যুয়ারের মধ্যে পার্থক্য আছে, স্পেশালি যেখানে কিনা আমার এসপিভি আছে। লাইক ফর এক্সাম্পল, লাইক বাংলাদেশ মার্কেটে আমরা আপনার যে দুটো সুকুক দেখেছেন কর্পোরেট সেক্টরে, ইভেন ইনফ্যাক্ট গভর্নমেন্ট সুকুক গুলো যেগুলো এসপিভি মাধ্যমে ইস্যু করা হয়েছে, সেগুলোতে ইস্যুয়ার কিন্তু অরিজিনেটর না। অরিজিনেটর ইস্যুয়ার হচ্ছে গিয়ে অন্য একটা পার্ট, ইস্যুয়ার হচ্ছে গিয়ে আমাদের ট্রাস্ট, বা হচ্ছে গিয়ে আমাদের ইস্যুয়ার। কর্পোরেট সুকুকের ক্ষেত্রে দুটোতে ট্রাস্ট আছে, ট্রাস্ট হচ্ছে ইস্যুয়ার, অরিজিনেটর সুকুক ইস্যুয়ার নয়। গভর্নমেন্ট সুকুকের ক্ষেত্রে আমার অরিজিনেটর হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, কিন্তু আমার ইস্যুয়ার হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এটাকে কি বলে, ইসলামিক কি জন্য নামটা দিল, ইসলামিক ডিভিশন কি যেন একটা, যাই হোক, সুকুকের জন্য যেটা করছে। তো মেইন কথা হচ্ছে অরিজিনেটর এবং ইস্যুয়ার দুটো আলাদা আমাদের আইন দৃষ্টিতে, বাট আবার মার্কেট প্র্যাকটিসে বা মার্কেট যেভাবে টার্ম ব্যবহার করা হয়, ইস্যু এবং অরিজিনাল টার্মগুলো চেঞ্জগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের পার্টিকুলার স্ট্যান্ডার্ডে অরিজিনেটর এবং ইস্যুয়ার এটাকে ইন্টারচেঞ্জেবলি বেসিক্যালি ব্যবহার করা হয়েছে। বাট বোঝার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আসলে কনটেক্সটের উপর ভিত্তি করে বোঝাটাই যথাযথ হবে। এটাই আর কি। ওকে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে তো একটু জিজ্ঞেস করতে পারেন যে হয়তো ইয়ে করবো।
এসপিবি, এসপিবি বা এসপিই, এসপিই টার্মটা ব্যবহার করা হয় স্পেশাল পারপাস এন্টিটি, সেম কথা, এসপিবি এসপিই সেম কথা। সো এটা 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 লিগ্যাল স্ট্যাটাস কিরকম হতে পারে, এটা কর্পোরেট এন্টিটি হতে পারে, ট্রাস্ট হতে পারে, লিমিটেড পার্টনারশিপও হতে পারে। এটা এগেন এটা নির্ভর করে গিয়ে জুরিসডিকশন, আমরা কোন জুরিসডিকশন অপারেট করছি এবং সেই জুরিসডিকশনের লিগ্যাল রিকোয়ারমেন্টস কি, তার উপর ভিত্তি করে আমাদের এসপিবির লিগ্যাল স্ট্যাটাসটা এস্টাবলিশ হতে পারে। লাইক ফর এক্সাম্পল, বাংলাদেশ মার্কেটে আমরা এসপিবি, কর্পোরেট সুযোগের ক্ষেত্রে বাংলাদেশ মার্কেটে আমরা এসপিবি এস্টাবলিশ করছি কি ট্রাস্ট ফর্মে, ট্রাস্ট ফর্মে। সো এটা এটা একটা আমাদের ট্রাস্ট ক্রিয়েট করতে হয়। আহ, আমরা কর্পোরেট এন্টিটি আমরা করি না, কারণ হচ্ছে কর্পোরেট এন্টিটি করতে গেলে আমাদের কি বলে, এটা স্টাবলিশ করা এবং এটা লিকুইডেট করা দুটাই বেশ ঝামেলাপূর্ণ বিষয়। লিমিটেড পার্টনারশিপে এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন আমরা এখন পর্যন্ত করি নাই। ভবিষ্যতে কখন দেখবো কিনা সেটা ভিন্ন কথা, বা হয়তো দরকার নেই, কারণ আমাদের যেহেতু ট্রাস্ট এবং ট্রাস্ট এস্টাবলিশ করা এবং ট্রাস্ট লিকুইডেট করা বা বা এটাকে কি বলে, এক্সপায়ার করা, এটা সহজ একটা বিষয়। ওকে, আরেকটা হচ্ছে SPV. An SPV in the context of Sukuk is not a pass-through entity and rather an entity in itself. So এখানে খেয়াল করে দেখতে হবে, আমরা যখন কিনা SPV এস্টাবলিশ করছি, এটা পাস থ্রু বলতে মিন করা হচ্ছে যে জাস্ট এটা নামকা ওয়াস্তে করা হয়েছে, ব্যাপারটা এরকম না। মানে আহ, অবশ্যই বাস্তবত তো এই যে এসপিবি কে স্পেশাল পারপসে আমরা এস্টাবলিশ করছি, কিন্তু এসপিবিটা আমাদের এই সুকুকের পার্সপেক্টিভে, স্পেশালি শরিয়া কমপ্লায়েন্সের দৃষ্টিতে যখন এসপিবি আমরা এস্টাবলিশ করছি, সো এখানে ওর সাথে এসপিবির সাথে যে ট্রানজাকশন গুলো হবে সেগুলো সবগুলোই আসলে রিয়েল ট্রানজাকশন, সেগুলো কোনোটাই কি বলে মেয়ার পেপার ট্রানজাকশন নয়। আম, যে এবং এগুলোর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লিগ্যাল স্ট্যাটাস যেটা, সেটা আসলে একটা লিগ্যাল আইডেন্টিটি হোল্ড করে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিছু বলা ছিল কিনা, সুকুক তো সুকুক সংজ্ঞা তো এখানে সুকুক এন্টিটি, a real virtual entity having the sukuk holders as owners and owning the underlying assets. So সুকুক এন্টিটি বলতে সো এসপিভি টা সুকুক এন্টিটি অবশ্যই হতে পারে, আর এসপিভি ছাড়া যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি যে ভার্চুয়াল এন্টিটি। সুকুক হোল্ডার্স তো সুকুক হোল্ডার্স, ওকে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর রেসপন্সিবিলিটি, যেটা আমরা বললাম একটু আগে, দ্য অরিজিনেটর অফ সুকুক শ্যাল প্রিপেয়ার অর কজ টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টস অফ দ্য সুকুক এন্টিটি। সো বেসিক্যালি কে ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করার দায়িত্ব বহন করবে, এখানে এটা নিয়ে অ্যাগেইন আলোচনা থাকতে পারে, ট্রাস্টি না অরিজিনেটর। উত্তর হচ্ছে গিয়ে, কনক্লুশন হচ্ছে গিয়ে এখানে অরিজিনেটর কে এই দায়িত্ব দেওয়াটা কি যথাযথ মনে করেছে, এবং ইট ইট মেক্স মোর সেন্স দেন ট্রাস্টিকে বলা। ট্রাস্টিকে বলে কোন কোন ট্রাস্টি হতে বা ক্যাপাবল, বাট কোন কোন ট্রাস্টি অনেক ক্ষেত্রেই ট্রাস্টিরা হতে বা ক্যাপাবল নয়। অ্যাটলিস্ট এখন পর্যন্ত ব্যাপারটা তাই। In line with the okay for the super issuance, in line with the requirements of this standard on a periodic basis, at least on an annual basis, in order to make the same available to the relevant stakeholders along with the financial information of the originator. So originator say আপনার যদি originator তার নিজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তো প্রিপেয়ার করবেই, এর বাইরে এন্টিটির জন্য বা সুকুকের জন্য তার সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করবে। এসপিবি হলে তো এসপিবি সেপারেট লিগ্যাল এন্টিটি হিসেবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করা হবে। নাও ধরেন যেসব সুকুকের ক্ষেত্রে আমার এসপিবি নাই, আমাদের অ্যাগেইন বাংলাদেশ মার্কেটের সাথে এক্সাম্পল দিতে গেলে আমার ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংকগুলোর যে মুদ্রা বা বন্ড গুলো আছে, সেগুলো সেগুলোর জন্য সেপারেট স্টেটমেন্টস আমার থাকাটা প্রয়োজন। বাট তাহলে কি হবে, আমি যদি এই স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করি, তাহলে আমার আমি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নিই, সেখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখবো, এবং তার সাথে দেখবো তার সুকুকের বা তার বন্ডের মুদ্রা বা বন্ডের জন্য একটা সেপারেট স্টেটমেন্টস আমি দেখবো। বর্তমান পর্যন্ত সময় আমরা এটা দেখি না, কারণ অবশ্যই এই ধরনের কোনো বাধ্যবাধকতা তাদের উপরে ইম্পোজ করা হয় নাই। Preferably, such financial reports may be shared with the stakeholders along with the financial information of the originator, although the same can also be shared separately with the stakeholders. Interim financial reports may also be prepared. So basically, এখানে at least দুটো অপশন, একটা হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম যে আহ, আমাদের সুকুক এন্টিটি, যেটা সুকুক এন্টিটিটা হতে পারে একটা এসপিভি এন্টিটি, অথবা সুকুক এন্টিটি হতে পারে ভার্চুয়াল এন্টিটি। আমাদের ইসলামী ব্যাংকের ক্ষেত্রে মুদ্রা বা বন্ডের জন্য এখানে একটা ভার্চুয়াল এন্টিটি আছে, এখানে এসপিবি যেহেতু নাই। আবার আমার বেক্সিমকো এবং বিবিএম এর জন্য আমার সুকুক এন্টিটি মানে আমার এসপিবি আছে। তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো সেপারেটলি পাবলিশ করা যেতে পারে। এগুলো কোম্পানির বা অরিজিনেটরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যে সেট, তার একটা অংশ হতে পারে। ওকে।
ক্লাসিফিকেশন বিজনেস সুকুক নন বিজনেস সুকুক আমরা ডিসকাস করেছি একটু আগে, তাও কুইকলি রিক্যাপ করি। বিজনেস সুকুক represents a sukuk investment whereby there exists an underlying business, either or a combination of Islamic finance and investment, trade, services or similar activities. নন বিজনেস সুকুক, যেগুলো বিজনেস সুকুক না, সেগুলি হচ্ছে গিয়ে নন বিজনেস সুকুক। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, সো একটু মনে করে দিই, একটু আগে বলছিলাম যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে আমাদের যদি আইএফএ ফার্স্ট থেকে থাকে তাহলে তার ভিত্তিতে হবে, আদারওয়াইজ আমরা জেনারেলি অ্যাকসেপ্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, বা আদারওয়াইজ আমাদের জুরিসডিকশনের ক্ষেত্রে আইফআরএস ফলো করে আমরা অ্যাকাউন্টিং করব। Okay, so all assets and liabilities underlying the sukuk and related revenue or expenses shall be recognized and measured in the books of account of the sukuk entity, applying the accounting principles in accordance with respective first, and in absence thereof, in line with generally accepted accounting principles. ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে এটা নির্ভর করবে অ্যাগেইন আমরা কিভাবে রিপোর্টিংটা করছি, বাট ইন এনি কেস এখানে যেটা বলছে যে আমাদের খেয়াল করে দেখে আমরা বলছি বিজনেস সুকুকের ক্ষেত্রে। সো বিজনেস কুকের ক্ষেত্রে আমরা আমার 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 ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমরা দুটা ভাগে ভাগ করতে পারি আমাদের ইনফরমেশনকে। আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করছি সেখানে আমরা ইনফরমেশনটাকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে গিয়ে ইসলামিক ফাইন্যান্স ট্রানজেকশন, একটা হচ্ছে অ্যাসেট গুড সার্ভিসেস আদার দেন ইসলামিক ফাইন্যান্স ট্রানজেকশনস। সো একটা বড় অংশই আসলে দেখা যাবে যে আমাদের ব্যালেন্স শিটের দিকে যদি তাকাই বিজনেস কুকের একটা বড় অংশ হতে পারে যে ইসলামিক ফাইন্যান্স ট্রানজেকশন, বিকজ ওগুলো ইসলামিক ফাইন্যান্স কন্ট্রাক্ট অ্যাপ্লাই করি হবে। একটা ছোট অংশ হয়তোবা এটার আন্ডারে হতে পারে, এটা ইট ডিপেন্ডস, বাট দেন একটা বড় অংশ এটার আন্ডারে হওয়ার কথা। মেন কথা হচ্ছে কি আমরা যখন ইনফরমেশনটা প্রেজেন্ট করছি হতে পারে যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারি। ওকে, so financial reporting and characteristics of financial statements of an institution shall be distinguished by the nature of business carried out by the institution, while Islamic finance transactions shall be accounted for under first one. The transaction other than Islamic finance transaction shall be accounted for under the financial reporting requirements of generally accepted accounting principles. So আইএফএ যেহেতু ইসলামিক ফাইন্যান্স ট্রানজাকশনের জন্য সেপারেট স্ট্যান্ডার্ডস ইস্যু করেছে, সো তার জন্য তো আমরা আইএফএ স্ট্যান্ডার্ডস ফলো করবো। আদার দেন দ্যাট এটা আমরা অলরেডি বলেছি, সো ডান। বিজনেস সুকুক প্রেজেন্টেশন ডিসক্লোজার, ইন এডিশন টু ডিসক্লোজ রিকোয়ারমেন্টস ইন ফার্স্ট ওয়ান, এই ইনফরমেশন গুলা ডিসক্লোজ করতে হবে। লাইক ফর এক্সাম্পল ডিসক্লোজার অন দ্য নেচার অফ বিজনেস, ইটস অ্যাসেটস, ইটস মেইন অ্যাক্টিভিটিস এন্ড স্ট্রাকচার অফ সুকুক or other instrument of investment as applicable, and any changes there to disclosure in respect of value of the underlying asset and information necessary to ascertain its tradability. So এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু আমরা ট্রেডেবিলিটি রুল ফলো করার ক্ষেত্রে অ্যাসেটের আন্ডারলাইং অ্যাসেটের সুকুকের আন্ডারলাইং অ্যাসেটের কম্পোজিশনটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে সুকুক এন্টিটি যেটা মানে এসপিভি অথবা ভার্চুয়াল এন্টিটি, সেটাতে অ্যাসেটের কম্পোজিশন প্রেজেন্ট করাটা গুরুত্বপূর্ণ, যার উপর ভিত্তি করে আমরা ট্রেডেবিলিটি রুল আমরা ডিটারমাইন করতে পারবো। আমি যদি আইফি ফলো করি ট্রেডেবিলিটি রুলের ক্ষেত্রে আমি ট্রেডিবল অ্যাসেট 50% বেশি আমার প্রেফারেন্স থাকবে, অথবা আমি যদি একটু লিনিয়েন্ট কি বলে ওপিনিয়ন হোল্ড করি তাহলে অ্যাটলিস্ট 1/3 করবো। আর আমি যদি আর এটা বিষয়ে কেয়ার না করি তাহলে তো ডেফিনেটলি আন্ডারলাইং কম্পোজিশন জানার দরকার নেই। তো এই ধরনের ইনফরমেশন থাকলে ভালো বা থাকা উচিত, আমরা তো প্রত্যাশাই করে যে সেগুলো থাকবে, এবং সেই ইনফরমেশন গুলো আমাদের স্টেক হোল্ডারদের কাছে অ্যাভেলেবল হবে। Okay, disclosure regarding the transfer of legal ownership from the originator to the SPV, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিনা আইওভি সবসময় এমফাসিস দিয়ে আসছে, এবং আসলে সুকুক বিষয় কন্ট্রোভার্সির বিষয়টা অন্যতম একটা বিষয় এই যে অ্যাসেটের ওনারশিপ এসপিবির কাছে বা সুকুক হোল্ডারদের কাছে সত্যিকার অর্থে ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে একটা কন্ট্রোভার্সি। গ্লোবালি এটা একটা কন্ট্রোভার্সি, বড় রকম কন্ট্রোভার্সি বা বড় রকম একটা ক্রিটিসিজম সুকুকের যারা ক্রিটিসাইজ করছেন। এবং আইওফি সব পজিশন সবসময় এই, এবং আইওফি কখনো কখনো কিছু বিষয়ে যদিও রিল্যাক্সড, সুকুকের ক্ষেত্রে আইওফির পজিশন রাদা একটু ফার্ম, কারণ হচ্ছে গিয়ে বাস্তবে এত বেশি
নন কমপ্লেক্স বলে খারাপ শোনায়, মানে এত বেশি এমন প্র্যাকটিস এত বেশি যে যেখানে কিনা ওনারশিপ, কমপ্লিট ওনারশিপ ট্রান্সফার হচ্ছে না। তো যার কারণে আইওএফি কন্ট্রোলটাকে প্রপারলি এস্টাবলিশ করার জন্য সুকুকে আন্ডারলাইং অ্যাসেটের ওনারশিপ ট্রান্সফারের উপরে সবসময় জোর দিয়ে আসে, তার গভর্নেন্স স্ট্যান্ডার্ডে, তার শরিয়া স্ট্যান্ডার্ডে, এবং আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডেও। এবং আমাদের বাংলাদেশ মার্কেটেও সেটাকেও অ্যাডপ্ট করেছে, বাট দেন আনফর্চুনেটলি ট্যাক্স কনসিকুয়েন্স এতটাই সিভিয়ার যে আমাদের রেগুলেটরও বুঝতে পারছে যে এটা তো আসলে বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা কঠিন হচ্ছে, এই আর কি। এনিওয়ে, মেইন কথা হচ্ছে কি, আন্ডারলাইং অ্যাসেটে ওনারশিপ ট্রান্সফার এর বিষয়ে ডিসকাস করতে হবে। ডিসক্লোজার অ্যাবাউট দ্য ওনারশিপ অফ কন্ট্রোল অফ দ্য এসপিভি, পার্টিকুলারলি ইফ ইট ইজ কন্ট্রোল বাই দ্য অরিজিনেটর। নাও এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা বলেছিলাম যে সুকুকের আন্ডারলাইং অ্যাসেটে, সরি, সুকুকের যে এসপিভি, এই এসপিভিটা আসলে নানা রকম হতে পারে। এটা সাবসিডিয়ারি ফর্মে হতে পারে, এটা বা অ্যাফিলিয়েটেড এন্টিটি হতে পারে, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি হতে পারে। এটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি যে হচ্ছে এটা ট্রান্সফর্মে হতে পারে বা অন্য কোনো ফর্মেও হতে পারে। এটা নির্ভর করবে এগেইন মার্কেটের উপরে, স্ট্রাকচারের উপরে। So এক এক মার্কেটে এক এক রকম প্র্যাকটিস থাকতে পারে, বা এক এক স্ট্রাকচারে এক এক রকম বিষয় থাকতে পারে। বাংলাদেশ মার্কেটের কথা জিজ্ঞেস করলে, বাংলাদেশ মার্কেটে আমাদের যে এসপিভি ফর্মুলেট করার কথা বলা হয়েছে, এস্টাবলিশ করার কথা বলা হয়েছে, সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো এটা কোনো অবস্থাতেই এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং কোনো অবস্থাতেই অরিজিনেটরের কন্ট্রোলে থাকতে পারবে না। এটা খুবই ক্লিয়ার আমাদের বাংলাদেশের মার্কেটের সুকুক রুলস। এনিওয়ে, disclosure of fair valuation of the business and significant assets. Okay, at the time of liquidation of Sukuk entity, the details of transaction execution and disclosure of any charity and its movement, including any income taken to charity, if any, and its disposal. Definitely, সুকুকের ক্ষেত্রে যেহেতু আমরা ফান্ড ম্যানেজ করছি, লাইক ফর এক্সাম্পল, এমন হতে পারে যে আপনার যখন কি আমরা যখন টাকা দিলাম সুকুকে অ্যাসেটে বিনিয়োগ করার জন্য, এবং সেটা প্রথমে ট্রাস্ট অ্যাকাউন্টে জমা হলো, এবং যে কোনো কারণেই হোক, যেটা অবশ্যই প্রত্যাশিত না বা হওয়া উচিত না, বাট ধরেন আমরা এমন একটা মার্কেটে অপারেট করি যেখানে কিনা আমার পর্যাপ্ত ইসলামিক ব্যাংকিং অ্যাকাউন্ট নাই। সেখানে হতে পারে যে ট্রাস্ট অ্যাকাউন্ট একটা কনভেনশনাল ব্যাংকে রাখা হয়েছে, এবং এই স্বল্প সময়ে কিছু সুদ যোগ হয়েছে। তাহলে সুদের ভাগিদার সুদ কি হবে, সুদটা তখন চ্যারিটেবল পারপোসে দিয়ে দিতে হবে। এবং ইনফ্যাক্ট বাংলাদেশ মার্কেটেও আমাদের যদি মুদ্রা গুলো দেখি, সেখানে আপনারা দেখবেন যে পেনাল্টি ক্লজ আছে। পেনাল্টি ক্লজ আমি যদি ভুল না করে থেকে 1% মনে হয়, 1% কেউ কি কনফার্ম করতে পারবেন কিনা, মনে আছে কিনা। যাই হোক, একটা পেনাল্টি ক্লজ আছে। সো এই পেনাল্টিটা কি সুদের পর্যায়ে পড়বে কিনা, এবং যদি সুদের পর্যায়ে পড়ে, তখন সেটা তো একটা পিউরিফিকেশনের বিষয় চলে আসবে। এনিওয়ে, ডিসক্লোজার অফ জাকাত ফান্ড এন্ড ইটস মুভমেন্ট, ইনক্লুডিং এনি ইনকাম টেকেন টু জাকাত, ইফ এনি, এন্ড ইটস ডিসপোজাল। নাও সুকুকের ক্ষেত্রেও জাকাতের বিষয় চলে আসতে পারে, এবং এই জাকাত অ্যাট সোর্স কাটার সুযোগ আছে। এবং এই প্র্যাকটিসও খুবই লিমিটেড হলেও আমরা গ্লোবাল মার্কেটে দেখতে পাই। একেবারে লিমিটেড মানে এটা রেয়ার হলেও আমরা এটা দেখতে পাই। সো এই বিষয়টাও এখানে ক্যাপচার করেছে। বাট দেন অবশ্যই এটা তো আরো ডেভেলপ করা, মানে প্র্যাকটিসেস তো আরো ডেভেলপ করার সুযোগ আছে। ভবিষ্যতে হয়তো আমরা এই ধরনের প্র্যাকটিস আরো দেখতে পাবো, মানে রেয়ার থেকে আমরা নর্মালাইজেশন দিকেও যেতে পারি। নন বিজনেস সুকুক তো এটার ক্ষেত্রে আরো সিম্পলিফাইড অ্যাপ্রোচ নিয়েছে আইওফি। কারণ হচ্ছে কি, বিজনেস সুকুকের ক্ষেত্রে বিজনেস অ্যাক্টিভিটিস আছে, নন বিজনেস সুকুকের ক্ষেত্রে তো এখানে কোনো বিজনেস সুকুক মানে বিজনেস অ্যাক্টিভিটিস নাই। এটা সিম্পলি আপনি হয়তো অ্যাসেট কিনে মুরাবাহ ভিত্তিতে বিক্রি করে দিচ্ছেন, এখন আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে সিম্পলি রিসিভেবলস, এখানে আর কিছু নাই। এটা জাস্ট সময় সময় টাকাটা পে করা হবে টু সুকুক হোল্ডার্স, এর বাইরে বাইরে কোনো অ্যাক্টিভিটিস নাই। সো এটা এটা আরো যেহেতু সিম্পল একটা বিষয়, এই কারণে এখানে সিম্পল অ্যাপ্রোচে নেওয়া হয়েছে। So on initial recognition, underlying asset shall be recognized at cost, which is consideration paid or payable at the same. Subsequent measurement, subsequent to initial recognition, the underlying asset shall be measured at fair value at each reporting date, except for the Islamic finance transactions which are not allowed to be carried at fair value. Like for example, যদি মুরাবাহ রিসিভেবলস হয়, so এটা রিসিভেবলস এর ক্ষেত্রে রিসিভেবলস তো রিসিভেবলস ভ্যালুতে, সো রিসিভেবলস মাইনাস এনি ইম্পেয়ারমেন্ট যদি থাকে, এবং সুকুকের ক্ষেত্রে ইম্পেয়ারমেন্টের বিষয়টা থাকাটা একটু প্রবলেমেটিকই হয়ে যাবে। আম, এই ইন ইনস্ট্যান্সেস হয় ফেয়ার ভ্যালু ক্যানট, বিকজ ইম্পেয়ারমেন্টের সাথে আমার ডিফল্টের একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, এবং এটা বিকজ যেহেতু সুকুক আমি খুব স্পেসিফিক পারপোসে নেই ইস্যু করি, সো যার কারণে এখানে ইম্পেয়ারমেন্টের সিচুয়েশন খুব একটা থাকার কথা না। সো বেসিক্যালি আমার রিসিভেবলস মানে ফেস ভ্যালু বা গ্রস ভ্যালুটাই থাকার কথা। In instance of where the fair value cannot be reasonably determined, or whereas objective evidence is available that the fair value does not differ materially from the carrying value, underlying assets can be carried at carrying value.
ওকে। ওকে, সো এখানে আমি কস্ট মডেল অ্যাপ্লাই করতে পারি, অ্যামোর্টাইজ কস্ট বেসিস অ্যাপ্লাই করতে পারি। ভ্যালুয়েশন অফ দ্য অ্যাসেটস অফ অন an individual or collective basis shall be determined with suitable frequency, ensuring that the decision making of the stakeholders might not be affected by the obsolescence of information. এটা পার্টিকুলার রিলিভেন্ট যদি এমন হয়, যদি এমন হয় যে আম, সুকুকটা এরকম যে আপনি সুককে টাকা দিয়ে আপনি শেয়ারে বিনিয়োগ করেছেন, আপনি ইকুইটিতে বিনিয়োগ করেছেন। এটাও হতে পারে, আপনি সুককে টাকা দিয়ে ইকুইটিতে বিনিয়োগ করেছেন এবং ওই ইকুইটি গুলো ট্রেড হয়, মানে শেয়ারগুলো ট্রেড হয় স্বাভাবিকভাবেই। তো শেয়ারের দাম বাড়ে কমে, তো শেয়ারের দাম বাড়ে কমে, তাহলে এখানে আমাদের হতে পারে যে আম, একটা একটা মানে প্রপার ফ্রিকোয়েন্সিতে যদি আমরা এটার ভ্যালুয়েশনটা করি, তাহলে হয়তো বা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এটা ফ্রিকোয়েন্সি কি হবে, এটা নির্ভর করবে এটা যতটুকু প্র্যাকটিক্যাল এবং আমাদের কুপন ডিস্ট্রিবিউশনের সাথে মিল রেখে আমাদের এই 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 ভ্যালুয়েশনটা করতে হবে। সেটা কোনো বাধা নিয়ম নাই, কেউ বলতে পারে যে হয়তো বা মান্থ এন্ডে হতে পারে। রেভিনিউ এক্সপেন্স, সো রেভিনিউ এক্সপেন্স থাকলে রেভিনিউ এক্সপেন্স তো আমাদের রেকর্ড করবো আমরা, আনলেস কন্ট্রারি টু স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ দিস স্ট্যান্ডার্ড, দ্য রিজাল্টিং রেভিনিউ এক্সপেন্স এন্ড গেইন লসেস অ্যারাইজিং ফ্রম দ্য আন্ডারলাইং অ্যাসেট শ্যাল বি মেজার্ড এন্ড অ্যাকাউন্টেড ফর রেসপেক্টিভলি অ্যাকর্ডিং টু নেচার অফ দ্য কন্ট্রাক্ট। ওকে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা আমরা অলরেডি দেখেছি, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার্স মনে রাখুন, নন বিজনেস হুকুম, ডিসক্লোজার অফ টাইপ অফ অ্যাসেট এন্ড দ্য মেইন অ্যাক্টিভিটি অফ আন্ডারলাইং কন্ট্রাক্ট ইফ এনি, এন্ড দ্য significant investment policies that govern the investment activities, disclosure of accounting policy to recognize revenue and etc., and disclosure regarding transfer of legal ownership, again আগের মতোই, disclosure of respect of value of the underlying asset and its tradability, which along with the other factors depends on the nature of such assets. So এটাও আমরা আগেরটাতে দেখেছি। Disclosure of net asset value at each reporting date. ওকে, এবং it is important to be made on the face of the statement of net asset, to be made on the face মানে কি, on the face মানে হচ্ছে গিয়ে আমাদের যে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট আছে তার নিচে আপনারা ইপিএস, যারা তো জানেন জানেন, যারা হয়তো বা এখন ক্লিয়ার না, আপনারা দেখবেন যে ইনকাম স্টেটমেন্টের নিচে দিয়ে আমরা আর্নিংস পার শেয়ার লিখি। সো এখানে আমার নিচে দিয়ে নেট অ্যাসেট ভ্যালু, এটা এটা লিখতে হবে অন দ্য ফেস। Disclosures on valuation techniques used to determine the fair value along with the level of value inputs. Fair value, যেটা আমরা গতকালকে বলছিলাম যে ফেয়ার ভ্যালু ডিটারমিনেশনের ক্ষেত্রে তিনটা লেভেল আইওফি অ্যাকসেপ্ট করেছে, যেটা কিন্তু কনভেনশনে আমরা দেখি। এখানে এই যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সো এটাও একটা বড় টপিক আসলে, আমরা লেভেল 1, 2, 3 কিভাবে ডিটারমাইন করবো। লাইক ফর এক্সাম্পল, লেভেল 1 ফেয়ার ভ্যালু মেজার্ড ইউজিং কোটেড প্রাইস ইন অ্যাক্টিভ মার্কেটস অফ ফর আইডেন্টিফাইড ইনস্ট্রুমেন্টস, লাইক যেসব ইনস্ট্রুমেন্ট আমাদের মার্কেটে ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে আমরা মার্কেট রেট থেকে আমরা এটাকে কি বলে, এটাকে কি বলে, মানে শেয়ারের মার্কেট প্রাইস, আপনি শেয়ারে বিনিয়োগ করেছেন, তো শেয়ারের মার্কেট প্রাইসটাই হচ্ছে গিয়ে আমার ফেয়ার ভ্যালু। অথবা আপনি কমোডিটি বিক্রি করেছেন, সো কমোডিটি বিক্রি করলে কমোডিটির যে মার্কেট প্রাইস, অ্যাজিউমিং যে আমরা কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেড হচ্ছে, তো সেখান থেকে আপনি এটার ভ্যালু পেয়ে যাচ্ছেন। এটাকে আমরা বলছি লেভেল 1 ইনপুট। যেখানে লেভেল 1 ইনপুট আমার নাই বা লেভেল 1 ইনফরমেশন আমার নাই, সেখানে লেভেল 2 আমি ইউজ করতে পারি। লেভেল 2 বলতে কিরকম, যে আমি সিমিলার ইনস্ট্রুমেন্টের ভ্যালু কেমন, সে আমার 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 ইনস্ট্রুমেন্টে যে ইনস্ট্রুমেন্ট আমি বিনিয়োগ করেছি, সেই ইনস্ট্রুমেন্টটা ট্রেড হয় না, বাট সিমিলার ইনস্ট্রুমেন্ট ট্রেড হচ্ছে, তারপর ভিত্তি করে আমি ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে পারি। সেটা লেভেল 2 বলছি। যেখানে লেভেল 2 হচ্ছে না, সেখানে আমার লেভেল 3 হতে পারে। লেভেল 3 একটা এক্সাম্পল হতে পারে যে ফিউচার ক্যাশ ফ্লোজ এর প্রেজেন্ট ভ্যালু বের করে আমি লেভেল 3 ভিত্তিতে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে পারি। সো যারা বুঝতে পারছেন বললে তো আসলে একটু মুশকিল। সো মানে পরীক্ষায় আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলো আহ, জিজ্ঞেস করবে না, এই অর্থে যে এগুলো আশা করি জিজ্ঞেস করবে না বা জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করলে তো মুশকিল। আম, তো তো বেসিক্যালি এই এটা কনভেনশনাল অ্যাকাউন্টিং এ আমাদের এই তিনটা লেভেলস আমরা ফলো করি, এবং আইওপি এটাকেই অ্যাডপ্ট করে নিয়েছে। Anyway, so at the time of liquidation of Sukuk entity, the details of transaction execution, business Sukuk এর মতোই, disclosure of any charity and its movement and zakat, so business Sukuk এর মতো শেষ। ওকে, প্রশ্ন মতো আছে কিনা, কেউ একটু কিছু এই বলেন। লাস্টের ডিসক্লোজার গুলো খুব কঠিন লাগলো, আগে সব বুঝছি। হ্যাঁ, ট্রু।
একই ব্যাপার মানে এখন যদি বলেন যে ভাই একটু এক্সাম্পল দেখান, এটা তো আমার সবসময় একটা সমস্যা বা লিমিটেশন যে বাস্তবে আসলে আইএফই অ্যাডopশনের রেটটা এমনি কম, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সেকেন্ডলি হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে অ্যাডopশনের মান ভালো না। আহ, আরেকটা হচ্ছে গিয়ে হয়তো বা ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল না। ইন এনি কেস আমি যদি ইয়ে দেখাই, একটা এক্সাম্পল দেখাই, আহ, যেমন সুকুক অ্যাসেটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এক্সাম্পল, যদি এটা আইওফি ফলো করে না হয়তো যেমন সুকুক ফান্ড, সো অডিট রিপোর্ট, রাইট, অডিটর্স রিপোর্ট, তারপরে financial statements for the year ended 31st December 2017, statement of profit or loss and comprehensive income. দেখতে পাচ্ছেন ইনকাম, প্রফিট পেবল টু সুকুক হোল্ডার্স, amortization of underwriting fees, like profit for the year and done. Okay. And then student financial position, non-current assets দেখতে পাচ্ছেন, investment ওয়াকালা portfolio, investment ওয়াকালা portfolio, current asset, and current liabilities। So এখানে কারেন্ট এবং নন কারেন্ট ক্লাসিফিকেশন করেছে। নাও আমি যদি আপনাকে এখানে আপনাকে দুইটা প্রশ্ন আমি করতে পারি, ফর এক্সাম্পল এই জাস্ট এটাকে এক্সাম্পল হিসেবে এনে। এটা প্রথম পয়েন্ট হচ্ছে কি, এটা কি আইওফি যে স্ট্যান্ডার্ডটা 34 আমরা দেখলাম, সেটার উপর ভিত্তি করে এখানে যে স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে, সেই স্টেটমেন্টটা কি বিজনেস কুকের জন্য নাকি নন বিজনেস কুকের জন্য? এই সামনে যে স্টেটমেন্ট এখন ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন, এই স্টেটমেন্টটা কি বিজনেস কুকের জন্য নাকি নন বিজনেস কুকের জন্য? ফার্স্ট 34-এ যে স্টেটমেন্ট গুলোর কথা বলা হয়েছে তার ভিত্তিতে প্রশ্ন আপনার কাছে, যে এই সামনে যে স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, এটা কি বিজনেস কুকের জন্য নাকি নন বিজনেস কুকের জন্য? বিজনেস কুকের জন্য। বিজনেস কুকের জন্য কিভাবে বললেন আসলে? তো ওখানে যে কম্পোনেন্ট গুলা দেখলাম চারটা, ওখানে বিজনেস কুকের ক্ষেত্রে সেখানে যে অ্যাসেটের কথা বলা হলো আর কি কি চারটা, মানে পুরো সবগুলা খেয়াল নাই। এই আলোকে দেখছি এখানে আমার নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, লাইবিলিটি, এই বিষয়গুলি আসছে এখানে। আচ্ছা, বিজনেস। আর ওখানে যেটা নন নন বিজনেসের যে বিজনেস স্যার, নেট অ্যাসেট। হুম। বিজনেস কুকের ওয়াকালাটা নন বিজনেস দেয়, আর মুদারাবা হলো বিজনেস সুকুকে। আমাদের 34-এ তো বলে নাই ওয়াকালা নন বিজনেস ব্যাপার, 34 বলছে বলে নাই। সো এখানে আমি সংক্ষেপ যদি করি, আশরাফ ভাই পয়েন্ট ঠিক আছে যে এটা বিজনেস কুকের জন্য কেন, কারণ হচ্ছে এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা প্রিপেয়ার করতে বলা হয়েছে যে বিজনেস কুকের জন্য, নন বিজনেস কুকের জন্য না, ঠিক না? সো স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা বিজনেস কুকের জন্য। এত একটা পয়েন্ট। ঠিক আছে স্যার। ওকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে কারেন্ট এবং নন কারেন্ট যে আহ, আহ, এটা করেছে, মানে ভাগটা করা হয়েছে এখানে, এটা কি ইজ ইট রিকোয়ার্ড বাই ফার্স্ট 34 কারেন্ট এটা অ্যাসেট? স্যার ফার্স্ট 34 না, এটা আমাদের তো দেখছি যে ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা যে নর্মালি আইএফআরএস বা যেটা ফলো করি, যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করি, সেখানে যে কম্পোনেন্ট গুলা থাকে সেই কম্পোনেন্ট গুলোই তো দেখছি। তো এখানে এই কারেন্ট এবং নন কারেন্ট এবং নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট এবং নন কারেন্ট লায়াবিলিটিজ ক্লাসিফিকেশন বা বা কি বলে ভাগ করাটা, এই ভাগ করাটা রিকোয়ারমেন্ট ফার্স্ট 34-এ বলা হয়নি, ফার্স্ট 34 বলা হয়নি, জি জি, নাই। বাট আবার বলা এটা হয়নি। খেয়াল রাখতে হবে, এটা করার মাধ্যমে যে এটা আবার নন কমপ্লায়েন্ট হয়ে গেল তা না, বিকজ আমি স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে এখানে কিছু এডিশনাল ইনফরমেশন আমি দিতে পারি। এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি একটা সর্ট অফ এডিশনাল ইনফরমেশন দেয়া, সো এটা এটা অ্যাকসেপ্টেবল। বাট আমি পয়েন্টটা হচ্ছে কি, এটা ফার্স্ট 34-এর রিকোয়ারমেন্ট নয় যে কারেন্ট এবং নন কারেন্ট অ্যাসেট এবং লাইবিলিটি ভাগ করে দেখাতে হবে। এই তো এই আর কি। তো এটা যে আইফি ফলো করে করা হয়েছে তাও না, বলেও নাই আইফি ফলো করে করা হয়েছে, আইফারএস ফলো করে করা হয়েছে। ওকে। বিকজ এই আমাদের যে 34 ওটা নতুন স্ট্যান্ডার্ড, আইফি আরেকটা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছে, সেটা এখনো ইস্যু হয়নি, তো ওটা আরেকটু জটিল স্ট্যান্ডার্ড হবে আর কি। ওকে, ডান। প্রশ্ন মতামত আছে কিনা?
আর এই যে বাফ কনফারেন্সে আপনার যে বইটা সূচকের উপর, ওটা কি এর জন্য হেল্পফুল হবে না, ওটা তো পরীক্ষার জন্য সুকুকের preparation? একটা বেসিক আইডিয়া পাওয়ার জন্য হেল্প হবে ইনশাল্লাহ, যদি একটা বেসিক আইডিয়া পেতে চান সুকুকের বিষয়ে। বাট পরীক্ষাতে এখন তো সময় তো নাই, ওটা তো চোখ দিতে পারেন। বাট যদি মানে যদি পরীক্ষা চিন্তা করেন, আদারওয়াইজ তো ডেফিনেটলি হয়তো বেসিক আইডিয়াটা তো ওখান থেকে আসলে পাবেন আর কি। স্যার, আমি পরীক্ষা দেওয়ার সাহস করতে চাই, বাট বই পড়ে না, আপনার শুধু ভিডিও প্লাস ম্যাটেরিয়ালস এর উপর, তাহলে কি হবে? আমার পয়েন্ট হচ্ছে কি, আপনাকে বুঝে ট্রাই করতে হবে। মানে আপনি জাস্ট হ্যাঁ, আমি বুঝে অনেকবার বলতে মানে শুনছি বিভিন্ন কন্টেন্ট এগুলো, বাট কন্টেন্ট বসে করা হয় নাই। শুধু ভয়েস শোনা হয়েছে, দেখারও সুযোগ পাইনি। তবে 1 মাস সময় আছে, ইনশাল্লাহ বসলে পারবো। ইনশাআল্লাহ যদি মনোযোগ তাহলে কি দেন। অ্যাপ্লাই করবো? এটা তো আমি তো আর বলতে পারবো না, বাট যদি বুঝে মানে মনে করেন যে কমফোর্টেবল ফিল করেন যে কন্টেন্ট গুলো আপনি বুঝতে পারছেন, তাহলে তো ঠিক আছে আর কি। হ্যাঁ, বুঝতে পারি, বাট পরীক্ষা এক্সাম্পল বা এইগুলো পরীক্ষা দিলে হয়তো আগে বুঝতে পারতাম। পরীক্ষাটা তো পরে চলে গেছে, মানে মক মক এক্সাম। ট্রু ট্রু ট্রু। এটাই সমস্যা। ওকে। আর আর কোন স্যার, যে হুম, প্রতিবার আমাদের যে $100 করে সদস্য পদ রাখা লাগে, এটা কি কম্পালসারি? ওয়েল, আমি যদি এটার জন্য রেজিস্ট্রেশন করি, আচ্ছা, এটা এটা কি লাগবে? এটা হচ্ছে কি আপনার যে এটা তো আমাদের ইয়ার বাইরে, কোর্সের বাইরের বিষয়, বাট এনিওয়ে হ্যাঁ, হ্যাঁ। $100 যে এটা হচ্ছে কি আপনি ফেলোশিপ, মানে যে কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশনে সাধারণত একটা মেম্বারশিপ ফি ইম্পোজ করা হয়। এটা বেসিক্যালি ইনওয়ে যে প্রফেশনাল বডি, সেই প্রফেশনাল বডিকেই প্রফেশনাল বডি অ্যাক্টিভিটিস গুলোকেই আসলে সাপোর্ট করা। আমাদের সে আপনি $100 দেওয়ার মাধ্যমে বেসিক্যালি আইওএফি কে সাপোর্ট করছেন, এবং বিনিময়ে অবশ্যই আইওএফি আপনাকে হয়তো বা কিছু সুবিধা দিবে। লাইক ফর এক্সাম্পল, এই বছরের ট্রেনিং ক্যালেন্ডার অলরেডি অ্যাভেলেবল করেছে, সেখানে বা সব সব ফেলোজকে 3টা যে কোনো 3টা ট্রেনিং কমপ্লিমেন্টারি বেসিসে অ্যাটেন্ড করার সুযোগ দিচ্ছে। সো এই ধরনের সার্ভিসেস আইওএফি দিচ্ছে। সো এটা ইন ওয়ে বেসিক্যালি প্রথমত প্রফেশনাল বডিকে অ্যাসিস্ট করা, মানে ফান্ড দিয়ে সাহায্য করা, আর একটা হচ্ছে গিয়ে প্রফেশনাল বডিও আপনাকে হয়তো বা বিভিন্ন রকম সার্ভিস দিবে। এবং থার্ড কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আম, এই ফেলোশিপ রিনিউ করতে গেলে আপনাকে সিপিডি ক্লেম করতে হয়, আহ, বা ডিসক্লোজ করতে হয় যে আমি আমি এই বছরে এই রিকোয়ার্ড যে কন্টেন্ট প্রফেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি। তো এটার মাধ্যমে যে আপনি যে কন্টিনিউয়াসলি যে লার্নিং এর মধ্যে আছেন, সেটাও এনশিওর করা হয়। সো যদি হ্যাঁ পে করতে পারেন ভালো, কিন্তু এটা পে করা কম্পালসারি না। মানে এটা আমাকে প্রশ্ন করা একটা ট্রিকি বিষয়, কারণ এখানে আমার এটা বলা উচিত না যে এটা পে করা মানে মানে ডিসকাস করা উচিত না, আমার আমার উচিত যে এনকারেজ করা। বাট এগেন বাস্তবতা হচ্ছে এই যে যে $100 আমাদের বাংলাদেশ মার্কেটের কন্টেক্সটে, স্পেশালি যেখানে কিনা আমাদের এমপ্লয়াররা এই সাপোর্টটা দেয় না, সেখানে তো টাফ। লাইক ফর এক্সাম্পল, অনেক জায়গায় হয়তো বা দেয়, বাংলাদেশের হয়তো অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি এ ধরনের কি বলে সাপোর্ট দেয়, যে এমপ্লয়ীদের প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেখানে মেম্বারশিপ ফিগুলো তারা দিয়ে দেয়। যেমন আমাদের ক্ষেত্রে তো দেয়। আম, আবার মার্কেটে, বাংলাদেশ মার্কেটে অনেকে সাধারণত দেয় না, তো সেখানে তাহলে টাকাটা আপনাকে দিতে হচ্ছে আপনার পার্সোনাল মানে পকেট থেকে। তো এটা হয়তো বা অনেকের জন্য একটা চাপ বোধ করতে পারেন যে $100 দিব, কত টাকা এখন তো 11,000 না স্যার, 12,000 থ্যাংক টাকা। ইউ স্যার। So, এই আর কি। স্যার, বুঝছি, বাট আমার কোশ্চেন ছিল, আমি যদি আরেকটা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করি, তাহলে কি আবার ওই 100 দেওয়া লাগবে বাড়তি? আ- আরেকটা পরীক্ষা মানে রিসেট? মানে আমি তো সিএস ডাবল এর জন্য রেজিস্ট্রেশন করেছিলাম আগস্টে, গত বছর। হ্যাঁ, হ্যাঁ। তো এবার আগস্টের মধ্যে আমার আবার $100। হ্যাঁ, এখন আমি যদি সিপি ফার্স্টের জন্য অ্যাপ্লাই করি, তাহলেও কি আবার ওটা দেওয়া লাগবে বাড়তি? আহ, না, এই ক্ষেত্রে আমার মনে হয় আইএফএ রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে আপনি যদি মাল্টিপল ফেলোশিপ থাকে, তাহলে আপনি একটা রিডিউস ফি, মানে কম্বাইন্ডলি একটা রিডিউস ফি দিবেন। তখন আপনি তো স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারেন যে আমার দরকার কি এত, আমি একটা দিলাম, আমি আমি সিএসএ, আমি সিবি ফাস, আমি দুইটা দিয়ে মানে $200 না দিয়ে বা $150 না দিয়ে আমি খালি এক সিএসএ দিলাম, বা সিবি ফাস দিলাম, $100 দিলাম। এই ধরনের আর্গুমেন্ট আপনি করতেই পারেন।
এই স্যার আর কি। ওখানে ওখানে স্যার এফির ওয়েবসাইটে এটা আছে স্যার। ওখানে যদি দুইটা হয়, যেমন CSAA বা সিপা, সেই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আছে 65 $130, 130। 130 ডলার। ওকে, জি, ডিসকাউন্টেড এটা রেট আছে, আর কি। বলা আছে। জি জি, আপনি যেটা বললেন আর কি স্যার, এটাই। হ্যাঁ, তো অ্যাগেন মানে তবে ওরা যে ট্রেনিং গুলা দেয় স্যার, আপনি যেটা বলেছেন, ট্রেনিং গুলা আসলে, ওয়ার্কশপ গুলা চমৎকার হয়। এবং মানে আমার কাছে খুব ভালো লেগেছে। গত বছর আমি 3টা কমপ্লিমেন্টারিতে অ্যাপ্লাই করেছিলাম, ওখানে জি জি 2টা পেয়েছিলাম। আর একটা হলো স্যার, ওই যে আপনারা যে সম্মেলনে গেলেন, ওর জন্য ওর সাথে মার্জ হয়ে গিয়েছিল লাস্টেরটা, ওটা পাই নাই। কিন্তু প্রথম 2টা পেয়েছিলাম আর কি, খুবই ভালো। এবং ওর ভ্যালু হিসাব করে দেখলাম যে বাংলাদেশি টাকায় প্রায় জি আপনার 4 লাখ টাকার উপরে আসে স্যার। জি মানে জি যে ফিস ফিস জি নির্ধারণ করা ছিল। তো জি সেই ক্ষেত্রে আমি বা যদি 2টা ফেলোশিপের জন্য বা একটা যে কোনো একটা অ্যাক্টিভ রাখি, যেটা বললেন, তাতে করে আমার ওই ফ্যাসিলিটিসটা জি মনে হয় আসলে হিউজ। আর কষ্টের কথা হলো, আমাদের দেশে এই যে এই ফাইন্যান্স, মানে এই প্রফেশনাল নলেজ নিয়ে আমাদের ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, যেটা জানা, আমি সবচেয়ে পাইনিয়ার বড় প্রতিষ্ঠানে আছে IBPLC তে, কিন্তু ঘটনা হলো আমার এখানে এই যে আমার পকেটের টাকা দিয়ে CSAA করতে হয়েছে, সিপিফা যেটাই বলেন স্যার, এখানে আমাদের কোনো প্যাট্রনাইজ নাই। প্লাস ওই যে এই ফেলোশিপ গুলো রিনিউয়াল করা বা ইত্যাদি, এই বিষয়ে কোনো গবেষণাও নাই, কোনো উৎসাহ নাই, কিচ্ছু নাই। এইগুলা দুঃখজনক, কিন্তু এটা কবে উন্নতি এটা হয় কিনা সেটা এটা আল্লাহ এটা ভালো। এটা ব্যক্তি পর্যায়ে একটু হ্যাঁ, চাপ চাপ সেটাই সৃষ্টি সেটাই করে আর কি, এটা চাপ পড়ে যায় আর কি, তো এটা এটাই। মুশকিল। এনিওয়ে, তাছাড়া আমরা সে আগাই না। আমাদের সুকুক নিয়ে আর কোনো প্রশ্ন মতামত কারো? আমাদের হান্নান ভাই আজকে চুপচাপ, মুর্তজা ভাই, এনায়েত ভাই তো মানে ওয়েলকাম, কিন্তু চুপচাপ। মাদি ভাই, কি অবস্থা আপনার? বা কেউ কিছু যোগ করবেন কিনা? ও না, আমি আসলে শুনতেছিলাম, আজকে অনেক কথা হচ্ছে তো। ওকে, এই সুকুক নিয়ে, যদি সুকুক নিয়ে একটা প্রশ্ন। বিজনেসের যদি সুকুকটা হয়, তাহলে এইটার আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা করে করতে হবে, এটা হচ্ছে কথা, তাই তো? ধরেন আমরা যদি ধরেন কি হতে পারে, এই যারা সুকুক আমরা ইস্যু করলাম, তাহলে এইটার জন্য যে নর্মালি কোনো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেরকম একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন ডিসক্লোজার থাকে, এটা সুকুকের জন্য আলাদা করে ইয়ে করতে হবে। একটা হলো কনসolidated ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে, আর সুকুকের জন্য আলাদা করে আসবে, এরকম। ইয়েস ইয়েস, আপনার বিজনেস সুকুক, বিজনেস সুকুক দুটোর জন্যই আপনার সেপারেট স্টেটমেন্টস আপনি প্রিপেয়ার করবেন, দুটোর জন্যই সেপারেট স্টেটমেন্টস, দুটোর জন্যই অ্যাপ্লিকেবল। বিজনেস সুকুক, নন বিজনেস সুকুক, দুটোর জন্য সেপারেট স্টেটমেন্টস অ্যাপ্লিকেবল। বিজনেস সুকুকের স্টেটমেন্টস গুলো হচ্ছে স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট এবং টু নোটস টু ডিজ স্টেটমেন্টস, নোটস টু দ্য মানে অরিজিনাল স্টেটমেন্ট না। আরেকটা হচ্ছে গিয়ে নন বিজনেস সুকুকের জন্য আপনার এই 3টা স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হবে। নাও আপনি পাবলিকেশনের ক্ষেত্রে এটা দুইভাবে সম্ভব, আবার এটা নির্ভর করবে আসলে কি কি অ্যারেঞ্জমেন্ট। লাইক ফর এক্সাম্পল, আপনার যদি এখানে এসপিভি থাকে, স্পেশাল পারপাস ভেহিকেল থাকে, এবং ট্রাস্টি থাকে, তাহলে হতে পারে যে সেই ট্রাস্টি সেপারেট স্টেটমেন্ট সেপারেটলি পাবলিশ করবে, সেটা হতে পারে। আর যদি ট্রাস্টি না থাকে, অথবা ট্রাস্টি যদি রোলটা প্লে না করে, তাহলে অরিজিনেটর রোলটা নিতে পারে, এবং অরিজিনেটর তার যে সেট অফ স্টেটমেন্টস আছে এনুয়ালি যে পাবলিশ করে, তার একটা অংশ হিসেবে সে সে এটা পাবলিশ করতে পারে। যেমনটা কিনা বাংলাদেশ মার্কেটে তো সে উইন্ডোজ গুলো তো করতেছে না, যে আমাদের কনভেনশনাল ব্যাংকিং স্টেটমেন্টস বা বা পুরো ব্যাংকের স্টেটমেন্টস, বা তারপরে গিয়ে শেষে দিয়ে অফশোর ব্যাংকিং এর স্টেটমেন্টস থাকছে, ইসলামিক উইন্ডোজ এর স্টেটমেন্টস থাকছে, এবং অন্যান্য যদি আরো অ্যাক্টিভিটিস থাকে সেগুলো স্টেটমেন্টস থাকছে। তো সে একই রকম ভাবে সুকোকেরও একটা সেট অফ স্টেটমেন্টস থাকবে। লাইক ফর এক্সাম্পল, আমরা যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কথা বলি, তাদের মুদারাবা, শুধু ইসলামী ব্যাংক বা আমরা ইসলামী ব্যাংকের কথা বলা হচ্ছে, but আরো কয়েকটা ব্যাংকও আছে যারা মুদারাবা স্টুডেন্ট ইস্যু করেছে। তো তাদের স্টেটমেন্টস গুলো দেখলে, তাদের নিজেদের স্টেটমেন্টস এর পরে দিয়ে আমরা এই সুকুকের বা মুদ্রা বা বন্ডেরও সেপারেট স্টেটমেন্টস আমরা দেখবো, বা আমরা দেখার প্রত্যাশা করি এই পার্টিকুলার স্ট্যান্ডার্ডের আলোকে। আমি জানি না, হান্নান ভাই কথাটা আসলে খুব ক্লিয়ার ছিল না, একটু বুঝলাম আর কি, তার উপর ভিত্তি করে এই। জি না, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে যে বিজনেস সুকুকে তো একেবারে ফর্মাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে, ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এখানে হ্যাঁ হ্যাঁ, নন বিজনেসের হইলে আসলে এখানে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট উইথ নেট আছে, খুবই মানে সিম্পল। নেবটা ডিসক্লোজ করতে হবে।
হ্যাঁ, মানে একদম সিম্পল হয়ে যায় আর কি, না মানে আমার সিম্পল অ্যাসেটের ভ্যালুয়েশনটা কত, এটা যদি হুম মুনাবাহা সুকুক হয়, হুম যে তাহলে এই অবস্থায় আমার আসলে কত টাকা পার ইয়েতে আউটস্ট্যান্ডিং আছে, তাই তো? রাইট, রাইট। সো ওইভাবে হ্যাঁ, মানে হয়তো অনেকগুলো ফিল্ড খালি থাকবে বা খুব বেশি ইনফরমেশন দেওয়ার মতো থাকবে না, বাট স্টিল, বাট যেমন ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি যে MF সুক লিমিটেড, এখানে খালি কয়টা লাইন, এক দুই তিন, দুইটা লাইন বেসিক্যালি, না দুইটা লাইন আমাদের প্রফিট লস। আর ফাইন্যান্সিয়াল পজিশনে এই অল্প কয়টা লাইন, আমি যদি নন কারেন্ট এবং কারেন্টের ভাগ না করি তাহলে তো লাইন তো একেবারেই কম, তাই না? আমাদের স্টেটমেন্ট ক্যাশ ফ্লোজ জাস্ট খালি, কিছু নাই, বিকজ কোনো ক্যাশ ফ্লো হয় না, এক্সপেন্স ইকুইটি খালি। তো এরকম আর কি, বাট ডিসক্লোজারটা হয়তো বা একটু আহ, আহ, ভালো এই অর্থে যে এখানে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে আর কি। সো হামনা ভাই যেটা বলছিলেন যে নন বিজনেস ক্ষেত্রে হয়তো বা আহ, খুব বেশি ইনফরমেশন দেওয়া আরো থাকবে না অন দ্য ফেস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বাট হয়তো বা ডিসক্লোজার্স কিছু ইনফরমেশন থাকতে পারে, লাইক ফর এক্সাম্পল সুকুকে জাকাত দেওয়া হয় নাই, সুকুকটা ট্রেডেবল কিনা, এই ধরনের বিষয়। বিজনেস নন বিজনেসের পার্থক্যটা মেইনলি আসলে কোন জায়গা হবে, যেখানে আসলে ওইখান থেকে ফার্দার কোনো বিজনেস হচ্ছে না। যেমন যদি এটা মোদারা বা সুকুক হয়, তাহলে কি হচ্ছে, ওখান দিয়ে যেহেতু টাকা পয়সা, ওই টাকা দিয়ে ব্যবসা হবে, মানে রেভিনিউটা বাড়তেও পারে কমতেও পারে, হুম। এরকম বিজনেস সুকুক হচ্ছে। কিন্তু নন বিজনেস সুকুক হচ্ছে যেখানে ধরেন আমরা জানি যে টাকাটা একেবারে নিশ্চিত কত আসবে এরকম। না, এখানে আহমেদের প্রশ্নটা তো অবশ্যই ভ্যালিড, এবং এটা একটা কনফিউশনের জায়গা, এবং হয়তো বা আইএফএ পারপাসফুলি এটাকে খুব বেশি এলাবোরেট করে নাই, এটাকে সর্ট অফ ডিসক্রিপশনের উপরেই রেখে দিতে চাইছে, প্রিপেয়ার ডিসক্রিপশনের উপরে। আম, এই জন্য দেখেন বিজনেস হুকুক যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে এটা খুবই সিম্পল, এই অর্থে যে বিজনেস হুকুক বলতে সেই হুকুক যেখানে কিনা আন্ডারলাইং অ্যাসেট বিজনেস অ্যাক্টিভিটিসকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আপনি কোনটাকে বা আমরা কোনটাকে বা প্রিপেয়ার হিসেবে আমরা কোনটাকে বিজনেস বা বিজনেস অ্যাক্টিভিটিস বলবো, সেটা তো আসলে একটু আহ, মানে মাঝে মধ্যে ইন্টারপ্রিটেশনের ভিন্নতা থাকতে পারে। লাইক ফর এক্সাম্পল, মুরাবা সুকুক আমি বুঝলাম এই বিজনেস সুকুকটা, মুদারাবা সুকুক বুঝলাম, হ্যাঁ সেটা বিজনেস সুকুক, কিন্তু যদি হয় বলে ইজারা সুকুক, তাইলে ইজারা সুকুক যেখানে সত্যিকার অর্থে অ্যাসেটের ওনারশিপ ট্রান্সফার হয়েছে, সত্যিকার অর্থে অ্যাসেট ভাড়া দেওয়া হয়েছে, তাহলে এটা কি বিজনেস সুকুক না নন বিজনেস সুকুক? কেউ বলতে পারে যে না এটা তো নন বিজনেস গ্রুপ, এটা তো আসলে ঠিক বিজনেস অ্যাক্টিভিটিস না, এটা জাস্ট অ্যাসেট ওনারশিপ আছে এবং ভাড়া দেওয়া হয়েছে, আর তো কোনো কাজ নাই। হইতে পারে মেবি। সো এগেইন এটা হয়তো বা এটা বাস্তবে আসলে এত রকম সিনারিও সবগুলোকে বিবেচনা নিয়ে খুব বেশি কমপ্লিকেটেড হয়তো করতে চায় না, এবং এটা যেহেতু হয়তো বা একটা আর্লিয়েস্ট ইনিশিয়েটিভ, মানে মানে খুব বেশি কমপ্লিকেট করলে হয়তো বা বিজনেস গুলো মানে প্রিপারাররা হয়তো বা খুব একটা আগ্রহী হবে না। তো সেই কারণে হয়তো বা এটাকে একটু সিম্পলিফাই ফর্মে এটাকে ডিফাইন করার চেষ্টা করছে। বাট দেন জোরটা দেওয়া হয়েছে বেসিক্যালি ডিসক্লোজার্স উপরে, ডিসক্লোজার্স উপরেই আসলে মূল জোরটা আহ এই আর কি। আর- আর জানি না মানে আহমেদ ভাই, এই আর কি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তার মানে এটা নন বিজনেসের সুকুকের ক্ষেত্রে খানিকটা ডিসক্রিপশন থেকে যায় যে এটা কি বিজনেসের আন্ডার নিয়ে আসবে না নন বিজনেসে, ট্রু, 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 যেখানে রেভিনিউ পার্টটা হয়তো বা ওইভাবে ট্রু। ভ্যারি করার চান্স কম, ওগুলোকে হয়তো নন বিজনেসে নিয়ে আসবে। লাইক লাইক ফর এক্সাম্পল, আমার যদি ইজারা সুকুকে আমি যদি বলি নন বিজনেস সুকুক, তাহলে আমার ইজারা সুকুকের জন্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আসতেছে না, আমার আসতেছে কি নেট অ্যাসেট স্টেটমেন্ট আসতেছে, এবং আমার অ্যাসেটের ভ্যালুয়েশনটা করবো আমি ফেয়ার ভ্যালুতে। নাও ইজারা সুকুকে আমি ফেয়ার ভ্যালুতে ভ্যালুয়েশনটা তখনই আসলে রিলিভেন্ট যখন কিনা আন্ডারলাইং অ্যাসেটটার ম্যাচুরিটিতে রিডিম মানে সেল করা হবে মার্কেট প্রাইসে। কিন্তু ম্যাচুরিটিতে যদি আন্ডারলাইং অ্যাসেটটা সেল করা হয় কস্ট প্রাইসে, এবং এই ব্যাপারে যদি একটা পারচেজ আন্ডারটেকিং বা সেল আন্ডারটেকিং থাকে, তাহলে ফেয়ার ভ্যালুয়েশন মানে নন বিজনেস সুকুর যেমনটা বলা হয়েছে, আপনারা হয়তো খেয়াল করছেন বা মনে আছে, বা হয়তো মনে নেই এতক্ষণে, বাট যেমনটা কেন বলা হয়েছে, সাবসিকুয়েন্ট টু ইনিশিয়াল রিকগনিশন আন্ডারলাইং অ্যাসেট শ্যাল বি মেজার্ড ফেয়ার ভ্যালু। সো যেখানে আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে গিয়ে সুকুক ইজারা অ্যাসেট, এবং ইজারা অ্যাসেটের ওনারশিপ ট্রান্সফার হবে গিয়ে ম্যাচুরিটিতে কস্ট প্রাইসে, এবং এখানে একটা পারচেজ আন্ডারটেকিংও আছে বা সেল আন্ডারটেকিং আছে, সেখানে এই ফেয়ার ভ্যালু উইল নট প্রোভাইড এনি ইউজফুল ইনফরমেশন। সেখানে রাদার কস্ট প্রাইসটাই প্রপার ইনফরমেশনই হবে। তো সেই ক্ষেত্রে আমার এটাকে নন বিজনেস সুকুক
বলে ফেয়ার ভ্যালুয়েশন সঠিক হবে না, অ্যাটলিস্ট আমার মত। সেখানে হয়তো বা আমার এটাকে বিজনেস সুকুক বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশনের আন্ডারে এনে কস্ট এবং ডিপ্রিসিয়েশন করাটাই হয়তো যথাযথ হবে। এই আর কি। তো এটা নেই। ওকে, আমরা শেষ করি আগে, আহ, নাকি? জি জি। জি। নাও আমরা লাস্টে এই আধা ঘন্টার সময় আমরা আরেকটা স্টেটমেন্ট আমরা স্ট্যান্ডার্ড কভার করবো, সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বাই ওয়ার্ক অফ ইনস্টিটিউশনস। ওয়ার্ক অফ ইনস্টিটিউশনস এর যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা নিয়ে এই বিষয়ে এটা আইওএফের একটা খুবই পায়োনিয়ারিং একটা ইনিশিয়েটিভ। এবং আমরা আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আমরা সবাই আমরা অবহিত যে ওয়ার্ক অফ ইনস্টিটিউশন গুলোর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তো দূরের কথা, ওয়ার্ক অফ ইনস্টিটিউশনের ম্যানেজমেন্ট বিষয়ে আসলে নানা রকম সমস্যা বিদ্যমান। এবং মানে সমস্যা জর্জরিত একটা সেক্টর এটা, যদিও এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা সেক্টর আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের, বাট আনফর্চুনেটলি রিয়েলিটি হচ্ছে গিয়ে ওয়াক অফ সেক্টরটাই আসলে খুবই অবহেলিত এবং নানা রকম সমস্যায় জর্জরিত। এর মধ্যে তো মানে কোনো কোনো মার্কেটে তো দুর্নীতির বিষয়টাও খুবই সিভিয়ারলি বিদ্যমান। তো সেখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং তো আসলে খুবই পরের বিষয়। এবং এই যে সমস্যাগুলো ওয়াক অফ ইনস্টিটিউশন নিয়ে যে সমস্যা, এই সমস্যা নট নেসেসারিলি আমাদের মানে বাংলাদেশের মতো মার্কেটগুলোর জন্য প্রযোজ্য তা না। এটা অনেক মার্কেটই আসলে এই ব্যাপারটা বাস্তবতা এমন। এবং ইনফ্যাক্ট মালয়েশিয়া মার্কেটের কথা যদি আপনি বলেন, সেখানেও হয়তোবা আপনি দুর্নীতির বিষয়টাকে হয়তো অতটা রিলিভেন্ট না, বাট স্টিল রিপোর্টিং প্র্যাকটিসের ক্ষেত্রে দুর্বলতা মালয়েশিয়ার মার্কেটেও বেশ বড় রকম ভাবে বিদ্যমান। সো মূল কথা হচ্ছে কি, ওয়াকফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট আমাদের ইসলামিক ফাইন্যান্সের বা ইসলামিক বা ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। বাট বাস্তবতা এই ওয়াকফ ইনস্টিটিউশন গুলো বহু রকম দুর্বলতার মধ্যে মানে মানে কন্টিনিউ করতেছে। এবং এটা এই সমস্যাটা কোনো মার্কেট স্পেসিফিক না, রাদার এটা রাদার একটা নর্ম আনফরচুনেটলি গ্লোবালি। কোনো কোনো জায়গায় হয়তো বা এটা অয়েল এস্টাবলিশ, কোনো কোনো জায়গায় হয়তো অয়েল রেগুলেটেড বা অয়েল মেনটেন, বাট অনেক জায়গায় আসলে আনফরচুনেটলি তা নয়। এবং কোনো কোনো জায়গায় সমস্যার সিভিয়ারিটি তো খুবই হাই। তো ইন এনি কেস আমাদের এখানে আলোচনার উদ্দেশ্য হচ্ছে শুধু রিপোর্টিং অ্যাসপেক্ট নিয়ে কভার করা। রিপোর্টিং অ্যাসপেক্ট আমরা বললাম যে মালয়েশিয়ান মতো মার্কেটেও রিপোর্টিং অ্যাসপেক্ট খুব বেশি আমি সেখানেও আসলে ইমপ্রুভমেন্টের যথেষ্ট সুযোগ আছে। আমি যদি ভুল না করে থাকি, আমাদের সাথে মুর্তজা ভাই আছেন, মুর্তজা ভাই মনে হয় ওয়াক অফ নিয়ে মনে হয় স্টাডি করতেছেন, রিসার্চ করতেছেন মনে হয়, নাকি না? মুর্তজা ভাই আছেন নাকি? মুর্তজা ভাই, জি মেজবা ভাই। আপনি তো ওয়াক অফ নিয়ে স্টাডি করতেছেন না, মানে আপনার রিসার্চ? হ্যাঁ, ওয়ান অফ পার্ট মাই রিসার্চ। আমার তো মেইন আপনার টাইটেল হচ্ছে ইসলামিক সোশ্যাল এন্টারপ্রাইজ আর কি। সোশ্যাল এন্টারপ্রাইজ, তো এটা ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স। রিপোর্টিং রিপোর্টিং প্র্যাকটিস কেমন দেখলেন? না, আপনি যেটা বললেন মেজবা ভাই কিছুটা এরকম আর কি। রাইট। তো তাহলে তো এই জন্যই আসলে এই এই দৃষ্টিতে আওফির এই স্ট্যান্ডার্ডটা একটা পায়োনিয়ারিং একটা ইনিশিয়েটিভ। এবং এটা একটা কম্প্রিহেন্সিভ, আমরা কম্প্রিহেন্সিভ বলতে পারি, একটা কম্প্রিহেন্সিভ রিকোয়ারমেন্টস এখানে এই 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 স্ট্যান্ডার্ডটা দেওয়া হয়েছে। নাও অ্যাগেন এখানেও ডিফিকাল্টি আমার জন্য, যে আপনি যদি বলেন যে এই স্ট্যান্ডার্ডটা ফলো করে মানে একটা যদি রিপোর্ট দেখাতে পারতেন ভালো হতো। অ্যাগেন সমস্যা হচ্ছে এই স্ট্যান্ডার্ড গুলো তো নতুন, মানে ইস্যুই তো করা হয়েছে মানে 2020 সালের দিকে। তো এগুলোর আসলে অ্যাডপশনের এক্সাম্পল খুঁজে পাওয়াটা এবং যেখানে রিপোর্টিং প্র্যাকটিস এমনি তো আসলে দুর্বল, তো সব মিলিয়ে এটা একটা কঠিন বিষয়। সো স্টিল আমরা হয়তো অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং পরীক্ষার জন্য অবশ্যই আমরা এটা এটা কভার তো করবো আর কি। তো যাই হোক, এই এই স্ট্যান্ডার্ডটাতে মূলত জোর দেওয়া হয়েছে গিয়ে আপনার ডিসক্লোজার্স এর উপরে, এবং একটা এক্সটেন্সিভ সেট অফ ডিসক্লোজার্স রিকোয়ারমেন্টস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আদারওয়াইজ স্ট্যান্ডার্ডটা সহজ সহজ একটা স্ট্যান্ডার্ড। তো যাই হোক, এটা জাস্ট গুরুত্বের কথা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে আমাদের ওয়াকফের উপরে যে শরিয়া স্ট্যান্ডার্ড আছে সেটা, এবং যে গভর্নেন্স স্ট্যান্ডার্ড আছে, এগুলো সমন্বয়ে যেন আমরা এই স্ট্যান্ডার্ডটা পড়ি, এটা। আচ্ছা, এই তো গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে স্কোপ। সো স্কোপ বলতে তো আমাদের ওয়াক অফ ইনস্টিটিউশন গুলোর জন্য স্ট্যান্ডার্ডটা প্রযোজ্য। সো যেসব ক্ষেত্রে ওয়াক অফ স্পেসিফিক এস্টাবলিশ করা হয়েছে, সেসব ক্ষেত্রে তো এই স্ট্যান্ডার্ডটা ওখানে অ্যাপ্লিকেবল। কোন কোন ক্ষেত্রে
সেপারেট এন্টিটি হিসেবে ওয়াক অফ এস্টাবলিশ করা হয়নি, বাট একটা এন্টিটির মধ্যে ওয়াক অফ ফান্ড ক্রিয়েট করা হয়েছে। সো সেই ক্ষেত্রেও এই ওই ওয়াক অফ ফান্ড রিপোর্টিং এর জন্য এই পার্টিকুলার স্ট্যান্ডার্ডটা রিলিভেন্ট হবে। লাইক ফর এক্সাম্পল, আপনি ইসলামিক ব্যাংক, আপনি ওয়াক অফ কনসেপ্ট অ্যাপ্লাই করে আপনি ফান্ড কালেক্ট করেন এবং সেই ফান্ডটা আপনি ম্যানেজ করেন, তাহলে আপনার যে ওয়াক অফ ফান্ড যেটা, সেইটার জন্য আপনার সেটা একটা বেসিক্যালি ভার্চুয়াল ওয়াক অফ এন্টিটি হিসেবে ট্রিটেড হবে, এবং ভার্চুয়াল ওয়াক অফ এন্টিটি হিসেবে এই স্ট্যান্ডার্ডের যে রিলিভেন্ট রিকোয়ারমেন্টস গুলো সেখানে আপনার অ্যাপ্লিকেবল হবে। নাও আমাদের বাংলাদেশ মার্কেটের ক্ষেত্রে অ্যাগেইন আমরা আমাদের বাংলাদেশ মার্কেটে বেশ কিছু ইসলামিক ব্যাংক ওয়াক অফ প্রোডাক্ট অফার করে, আমি যদি ভুল না করে থাকি। তো সেসব ক্ষেত্রে তো প্রশ্ন একটা চলে আসে যে ব্যাংকগুলো কি ঠিকভাবে ম্যানেজ করছে কিনা ফান্ড, এবং অন্যান্য এই সংক্রান্ত অন্যান্য বিষয়াদি মানে প্রশ্নগুলো চলে আসে। তো ভালো হবে, যেমনটা কিনা আমরা আগে এক্সাম্পলও দেখলাম যে সুকুকের ক্ষেত্রেও সুকুক ইস্যুয়ার হিসেবে তারা এডিশনাল স্টেটমেন্টস বা ডিসক্লোজার্স যোগ করতে পারে তাদের সেট অফ স্টেটমেন্টস এর সাথে, এবং এর বাইরে যারা কিনা ওয়াক অফ ফান্ড ম্যানেজ করছে সেগুলো সেপারেট বা সেগুলো ভার্চুয়াল ওয়াক অফ এন্টিটি হিসেবে সেগুলো সব বিষয়েও তারা স্টেটমেন্টস প্রিপেয়ার করতে পারে, বা প্রিপেয়ার করাটাই যথাযথ হবে। বাট বর্তমানে সেটার ঘাটতি ঘাটতি না, রাদার সেটার অ্যাবসেন্স আমরা দেখতে পাই, এবং স্বাভাবিক, কারণ এগুলো আমাদের রেগুলেটরি রিকোয়ারমেন্টস এর অংশ নয়, সে জন্যই তারা তারা বাধ্য নয়, এবং এনি কেস এগুলো রিসেন্ট ডেভেলপমেন্ট। সো সহজ কথা, এখানে অ্যাসেট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাসেট বলতে ফর দ্য পারপাস অফ স্ট্যান্ডার্ড is a present economic resource controlled by a work of institution as a result of past transaction, other event or condition, and gives it a future economic benefit. So basically আমরা অ্যাসেটের সার্ভিস পটেনশিয়াল, সো অ্যাসেটের যে সাধারণ ডেফিনেশন আমরা দেখি সেই ডেফিনেশনটাই এখানে অ্যাডপ্ট করা হয়েছে। শুধুমাত্র অন্যান্য জায়গায় আমরা দেখি রিসোর্স কন্ট্রোল বাই অ্যান ইনস্টিটিউশন দেখি শুধু, আর এখানে বলছে ওয়ার্ক অফ ইনস্টিটিউশন, এই এতটুকু পার্থক্য, আদারওয়াইজ সেম। শুধু এক্সপ্লেনেশন এখানে যোগ করা হচ্ছে অ্যাসেটস ইনক্লুড দ্য ওয়ার্ক অফ কর্পাস, মানে ওয়ার্ক অফ, আমরা যে ইনিশিয়াল যে ফান্ড, মানে ওয়ার্ক অফ কর্পাস বলতে বোঝানো হচ্ছে যে ফান্ডটাকে বা যে অ্যাসেটটাকে ওয়ার্ক অফ হিসেবে এস্টাবলিশ করা হয়েছে। না, আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন কিনা একটা ওয়ার্ক অফ ক্রিয়েট করতেছি তখন কিছু অ্যাসেটকে আমরা ডেজিগনেট করতেছি অ্যাজ ওয়ার্ক অফ অ্যাসেটস, এই অর্থে যে সেই অ্যাসেটগুলো হচ্ছে কি মূল অ্যাসেট ওয়ার্ক অফ এর। কিন্তু এর বাহিরেও ওই ওয়ার্ক অফ ইনস্টিটিউশনে এডিশনাল ডোনেশনস আসতে পারে, এডিশনাল কন্ট্রিবিউশনস আসতে পারে। সেই এডিশনাল ডোনেশনস, এডিশনাল কন্ট্রিবিউশনস সেগুলো কিন্তু ওয়ার্ক অফ কর্পাস না, বা ওয়ার্ক অফ এর মূল ফান্ড না, সেগুলো এডিশনাল ইনকাম বা এডিশনাল ফান্ড ইনফ্লোজ, বাট সেগুলো ওয়ার্ক অফ কর্পাসের বিষয় না। ওয়ার্ক অফ কর্পাসের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে কি, যেটা ওয়ার্ক অফের মূল ফান্ড বা মূল অ্যাসেট, সেটা একটা ইম্পর্টেন্ট শরিয়া রিকোয়ারমেন্টস হচ্ছে গিয়ে আমরা ওই ফান্ডটাকে বা ওই অ্যাসেটটাকে এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন এটা সাস্টেইন করে, যেন ওইটা ডিমিনিশড না হয়ে যায়। তো 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 সেই কারণে এই ওয়ার্ক অফ কর্পাসটা অন্যান্য অ্যাসেট থেকে পার্থক্য করাটা গুরুত্বপূর্ণ, বা ওয়ার্ক অফ কর্পাসটাকে সেপারেটলি আইডেন্টিফাই করাটা গুরুত্বপূর্ণ। এগেইন, কারণ কি? কারণ ওইটা যেন ডিমিনিশ না হয়ে যায়, ওইটা যেন কমে না যায়, ওটা না যেন ডিপ্রিসিয়েটেড বা ওটা যেন ইম্পেয়ার্ড না হয়ে যায়, সেই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আমাদের দিতে হয়। বাট ন্যাশনাল কারণ যদি হয় সেটা ভিন্ন কথা, বাট অবজেক্টিভ থাকবে যে ওটাকে মেনটেন করা বা সাস্টেইন করা। বাট ওর বাইরে আরো যেগুলো আসতেছে সেগুলো সেগুলোর ব্যাপারে এই রুলিং প্রযোজ্য নয়, বা ওয়ার্ক অফ কর্পাস যেটা, সেটাকে ম্যানেজ করে যদি আমি কোনো আয় করে থাকি, সে আয়ের জন্য ওই ওয়ার্ক অফ কর্পাসের যে রিকোয়ারমেন্ট, যে মেনটেন করা, সাস্টেইন করা, সেটা বলবৎ নয় বা সেটা অ্যাপ্লিকেবল নয়। হোপফুলি সবাই ক্লিয়ার। আর তাও প্রশ্ন বা মতামত যদি থাকলে তো প্লিজ। বেনিফিশিয়ারিজ আমরা ওয়ার্ক অফ যখন এস্টাবলিশ করছি তখন ডেফিনেটলি আপনারা জানেন যে এখানে বেনিফিশিয়ারিজ থাকবে, এটা একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল বা পারপাসকে সার্ভ করার জন্যই আমরা ওয়ার্ক অফ প্রতিষ্ঠা করে থাকি, এবং আপনারা যারা রেজিস্টার করেছেন সেখানে দেখেছেন যে এখানে বেনিফিশিয়ারির মধ্যে ফ্যামিলি মেম্বারও থাকতে পারে, রিলেটিভসও থাকতে পারে, পাবলিক ইন জেনারেল থাকতে পারে, এর মধ্যে নন মুসলিমরাও থাকতে পারে। সো এই বিষয়ে আমাদের, এটা শরিয়ার বিষয়, এটা এখানে আমাদের অ্যাকাউন্টের দৃষ্টিতে কোনো সে নাই, এটাই আর কি। এবং বেনিফিশিয়ারিজ করা হবে সেটা ওয়ার্ক অফ ডিক যেটা, সেটাতে বলা থাকবে। কন্ট্রিবিউশনস, কন্ট্রিবিউশনস বলতে contributions made by external parties to work of institution কেই মিন করা হচ্ছে। এইগুলো একটা।
এক্সপেন্স তো এক্সপেন্স, মানে ওয়াকফ ইনস্টিটিউশন রান করতে গেলে আমার খরচ হতে পারে, সেটা এক্সপেন্স। ঘাল্লা বা ইল বলতে বোঝানো হচ্ছে যে যে আমাদের ওয়াকফ যে অ্যাসেট বা পার্টিকুলারলি ওয়াকফ কর্পাস যেটা বলা হচ্ছে, মূল যে অ্যাসেট, সেই অ্যাসেটটা ইউটিলাইজ করে আমার যে গেইন বা আমার যদি গেইন যেটা সেটাকে আমি গাল্লা বা ইল্ড বলছি। সো ইন দ্য স্পেসিফিক কনটেক্সট অফ দিস স্ট্যান্ডার্ড, as calculated and presented in line with the requirements of paragraph 38, represents the net surplus from financial activities and other gains and losses attributable to the beneficiaries. ইনকাম তো ইনকাম, লাইবিলিটি তো লাইবিলিটি। সো সাধারণভাবে রিকোয়ারমেন্ট তো আমরা জানি যে ওয়াকফের যেহেতু উদ্দেশ্য হচ্ছে কি ওয়াকফ অ্যাসেটটাকে সাস্টেইন করা। সো এটা অলওয়েজ বেটার যে এখানে যেন কোনো আননেসেসারি লাইবিলিটি ক্রিয়েট না হয়। বাট দেন অফকোর্স কখনো কখনো তো লাইবিলিটি ক্রিয়েট হতেই পারে। লাইক ফর এক্সাম্পল ওয়াকফ ইনস্টিটিউশন অ্যাজ এ সেপারেট লিগাল এন্টিটি, তারা হয়তো বাকিতে কোনো কিছু ক্রয় করতে পারে, অথবা তাদের ডিউজ থাকতে পারে, রেন্ট ডিউজ, স্যালারি ডিউজ এটসেট্রা। সেখানে তো সেটা লাইবিলিটি হিসেবে থাকবে। লাইবিলিটি ডেফিনেশন দেওয়া হয়েছে আমাদের যে বেসিক যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের ভিত্তিতে ম্যানেজমেন্টকে এখানে ম্যানেজমেন্টই তো এখানে দুটো টার্ম ব্যবহার করেছে, নাজির এবং মুতোয়ালি। আমরা বাংলাদেশ মার্কেটের সম্ভবত মুতোয়ালি টার্মটা ব্যবহার করি, বাট এনিওয়ে এই দুটো টার্মই এখানে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়েছে। Net asset to net asset, other residual interest in the assets of the Waqf institution after deducting all these liabilities. Expansion, net assets include the corresponding amount initially recognized against the Waqf purpose. Restricted fund, এখানে ওয়াকফ ইনস্টিটিউশনকে মাঝে মধ্যে অতিরিক্ত ফান্ড দেওয়া যেতে পারে, যেটা কিনা কোনো একটা স্পেসিফিক পারপাস সার্ভ করার জন্য। লাইক ফর এক্সাম্পল, একটা ওয়াক অফ ইনস্টিটিউশন আছে, যারা অবশ্যই এখানে একটা ওয়াক অফ ফান্ডের তাদেরকে নিষেধ দেওয়া হয়েছিল এবং একটা পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য তাদেরকে এস্টাবলিশ করা হয়েছে। বাট দেন তারা তাদের অপারেশন থেকে আরেকটু এক্সটেন্ড করতে পারে, এই অর্থে যে তারা হয়তো বা জাকাত ফান্ডও কালেক্ট করতে পারে। তো জাকাত ফান্ড যদি তারা কালেক্ট করে থাকে, সেই জাকাত ফান্ড তারা ওয়াক অফ ফর্মে তারা এখানে নিচ্ছে না। জাকাত ফান্ডটা তারা নিচ্ছে জাস্ট সিম্পলি ফান্ডটাকে প্রপারলি, যেহেতু তারা সোশ্যাল পারপাস সার্ভ করছে। সো এই বিষয়ে স্পেশালাইজেশন থাকার কারণে হয়তো আমরা প্রেফার করতে পারি, আচ্ছা আমাদের জাকাত ফান্ড আমরা ক্রিয়েট করলাম, মানে আমরা একটা বড় জাকাত কালেক্ট করলাম, সেটা এখন ডিস্ট্রিবিউশন করবো কেমনে? তো ডিস্ট্রিবিউশন আমরা করতে পারি ফর এক্সাম্পল একটা ওয়াক অফ ইনস্টিটিউশনের মাধ্যমে, যেহেতু তাদের এই বিষয়ে এক্সপার্টিজ আছে। সো এই ধরনের রেস্ট্রিক্টেড ফান্ড একটা ওয়াক অফ ইনস্টিটিউশন পেতে পারে। শুধু জাকাত হতে হবে তা না, এটা অন্যান্য মানে সাদাকা ফর্মেও হতে পারে, বা আদারওয়াইজ আমরা যেটা চ্যারিটেবল ডোনেশন বলছি সেই ফর্মেও হতে পারে। ভার্চুয়াল ওয়াক অফ ইনস্টিটিউশন তো আমরা বলেছি এটা সেপারেট ওয়াক অফ ইনস্টিটিউশন এস্টাবলিশ করা হয়নি, বাট দেন এটা মানে এটা সেপারেট লিগাল এন্টিটি হিসেবে এটাকে এস্টাবলিশ করা হয়নি, বাট দেন এটা এস্টাবলিশ করা হয়েছে যে এটা আসলে একটা ভার্চুয়াল ওয়াক অফ ইনস্টিটিউশন। লাইক ফর এক্সাম্পল, আমাদের ইসলামিক ব্যাংক যদি ওয়াক অফ ফরম্যাটে ফান্ড কালেক্ট করে থাকে এবং সেটা যে ফান্ডটা সে ম্যানেজ করে, এটা 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 হয়তো সেপারেট ওয়াক অফ ইনস্টিটিউশন হিসেবে এস্টাবলিশ না, বাট দেন এটা ভার্চুয়াল ওয়াক অফ হিসেবে এটা এটা এস্টাবলিশড। ওয়াক অফ অ্যাকর্ডিংলি ওয়াক অফের যত রুলস, সেই রুলগুলো সেই ভার্চুয়াল এন্টিটির উপরে অ্যাপ্লিকেবল হবে। ওয়াক অফ ওয়াক অফ কর্পাস বলতে তো আমরা মূল অ্যাসেটকে বলেছি, ইজ দ্য বিজনেস অর অ্যাসেটস দ্যাট হ্যাজ বিন designated as a corpus of Waqf by the Waqif and required to be sustained. So এই required to be sustained, এটা এটা এই কনসেপ্টটা বা এই রিকোয়ারমেন্টটা অ্যাপ্লাই হয় শুধুমাত্র ওয়াকফ কর্পাসের উপরে। আদারওয়াইজ সে ফর এক্সাম্পল রেস্ট্রিক্টেড ফান্ডের উপরে এই সাস্টেনেন্সের বা প্রিজার্ভেশনের রিকোয়ারমেন্টটা রেস্ট্রিক্টেড ফান্ডের উপরে অ্যাপ্লিকেবল নয়। বা আদারওয়াইজ অন্যান্য ডোনেশন যদি আমি পেয়ে থাকি, ওয়াকফ কর্পাসের বাহিরে যদি আরো ডোনেশন পেয়ে থাকি বা কন্ট্রিবিউশন পেয়ে থাকি, সেই কন্ট্রিবিউশনের জন্য এই প্রিজার্ভেশনের রিকোয়ারমেন্টসটা অ্যাপ্লিকেবল নয়। ওয়াক অফ ইকুইটি চার্জ বলেছে, ওয়াক অফ ইনস্টিটিউশন আমরা গেল। ওয়াকিফ আমরা বুঝতে পারছি যে প্রদান করছে, মানে ওয়াকফে বা করেছে ওয়াকফে। এই ওকে, সো আলোচনা সহজ এই অর্থে যে all other terms shall have the same meaning and as assigned to them in respective RFE standards, particularly issue standard number 60, যেটাকে নতুন ইস্যু করেছিল RFE, আর 13 হচ্ছে গভর্নেন্স স্ট্যান্ডার্ড। Core principle of the framework. So এখানে basically the standard should be read with the core principles of accounting contained in the RFE conceptual framework. Okay. And then initial recognition and subsequent measurement of asset liability. So asset comprising of work of corpus.
So Waqf corpus shall include all types of individual asset, businesses, and contributions to the Waqf equity that are defined by the Waqif as the corpus of the Waqf, in line with the with Sharia principles and rules, and hence constitutes sustainable equity of the Waqf institution by its very nature. So basically, Waqf corpus বলে যেটা আমি ডিজাইন করতেছি সেটা সেটার সেটাই সেটাই সেটার আমি যে আমি টাকা ক্যাশ হিসেবে দিতে পারি, আমি ইনকাইন্ড দিতে পারি। ইনকাইন্ড যখন বলছি তখন আসলে বিভিন্ন ফর্মের অ্যাসেটও আমি দিতে পারি, এবং ইনফ্যাক্ট আমি শেয়ার শেয়ার শেয়ারও আমি ওয়াকফ কর্পাস হিসেবে আমি কন্ট্রিবিউট করতে পারি। এবং আমরা একটু আগে যেমনটা বললাম, এই ওয়াকফ কর্পাসের উপরেই এই এই প্রিজার্ভেশন রিকোয়ারমেন্টটা অ্যাপ্লিকেবল. Waqf corpus may be contributed by Waqif in the form of a specified asset or contribution to the Waqf equity. Determination of assets comprising of the Waqf corpus shall be as follows. A specified asset, the same shall comprise of Waqf corpus, and in case of cash contribution or contribution in kind, the Waqf corpus shall be their cash equivalents. Okay. Contributions by Waqif or others not specifically defined by as Waqf corpus in terms of Waqf deed shall not be considered as Waqf corpus. Again, যেমনটা আমরা বললাম, যেটাকে আমি ওয়াকফ কর্পাসের বাহিরে আমি অতিরিক্ত দিতে পারি সেটা ওয়াকফ কর্পাসের অংশ না, সেই অতিরিক্তটার জন্য ওই প্রিজার্ভেশন রুলটা অ্যাপ্লিকেবল না, এই এতটুকুই। Initial recognition: assets comprising of the Waqf corpus shall initially be recognized at fair value with a corresponding amount recognized as a Waqf equity. So debit হবে গিয়ে আমার assets এবং ক্রেডিট হবে গিয়ে আমার Waqf equity. এটার ভ্যালুয়েশনটা কি হবে? ভ্যালুয়েশন হবে কি fair value-তে। Determination of fair value shall be in line with the relevant phases, আর ফাস না থাকলে তখন relevant generally accepted accounting framework. Any addition to the Waqf corpus shall also be accounted for in line with the requirements. So আমরা যদি ভবিষ্যতে যে আরো অ্যাড করা হয় Waqf corpus হিসেবে, তো সেটার জন্য একটি রুল প্রযোজ্য। Assets comprising of Waqf corpus not expected to generate economic benefits shall be initially recognized as nominal value. Now আমি হয়তো ল্যান্ড দিলাম এবং ল্যান্ডের উপরে মসজিদ করা হবে, এবং এই মসজিদ তো আসলে কোনো ইকোনমিক বেনিফিটস আনবে না। তো এই ক্ষেত্রে এটার 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 ইনিশিয়াল রিকগনিশনের ভ্যালু কি হবে, এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। না, এখানে বলছে নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু বলতে কি, এটা একটা ব্যাপার। আমরা সোফা দেখছি কস্ট, সোফা দেখছি গিয়ে ফেয়ার ভ্যালু, এই ধরনের টার্মগুলো দেখছি। নমিনাল ভ্যালু এটা এটা মানে কি? তো নমিনাল ভ্যালুর মানে দুইভাবে ইন্টারপ্রেট করা সম্ভব। একটা হচ্ছে গিয়ে জাস্ট ফর এক্সাম্পল 1 টাকাতে আপনি বুক করলেন, কারণ এটা যেহেতু ওয়াক অফ অ্যাসেট, সো এটা তো ট্রেডেবল না, এটা তো আপনি কোথাও ট্রেড বিক্রি করবেন না, এবং এখান থেকে কোনো বেনিফিটস আসতেছে না। সো তাহলে এটা আপনি সিম্পলি মেবি জাস্ট রেকর্ড করার পারপোসে লেটস সে আপনি জাস্ট 1 টাকাতে বুক করলেন, 100 টাকাতে বুক করলেন, এটা এইভাবে হতে পারে। আবার এটা হতে পারে যে এটা এমনও হতে পারে যে 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 টাকাটা দিয়ে প্রপার্টিটা কেনা হয়েছে সেই টাকা দিয়ে সেই টাকার ভিত্তিতে মানে কস্ট যেটা, এটা তো আসলে ঠিক কস্ট বলা হচ্ছে না এই অর্থে যে এটা তো ওয়াকিফ যখন কিনা অ্যাসেটটা দিল, বিনিময়ে তো সে কিছু নেয় নাই, তাহলে ওয়াক অফ ইনস্টিটিউশনের জন্য তো এটা আসলে কস্ট না। তো তাহলে ওয়াক অফ ইনস্টিটিউশন এটা পাইছে অ্যাজ এ গিফট, তাই না? তো গিফট হিসেবে মানে জিরো ভ্যালুতে পাইছে বা জিরো কস্টে পাইছে। তো জিরো কস্ট যদি পায় তাহলে তার তো এখানে কস্ট নাই। আমি যদি এখানে বলি কস্টে বুক করবে, তার কস্ট জিরো। আর আমি যদি জিরোতে বুক করি তাহলে তো আসলে আমার বইতে তো এটার কোনো আসতেছে না, ভ্যালু আসতেছে না। তো এই কারণেই এখানে নমিনাল ভ্যালু টার্মটা ব্যবহার করা হয়েছে, বাট দেন বিষয়টা হচ্ছে নমিনাল ভ্যালুটা ডিফাইন করা হয়নি। সো ডিফাইন না করার কারণে তাহলে প্রশ্ন আসবে যে কোন ভ্যালুতে আমি বুক করবো। যেমনটা বললাম, এটা বুক করা হতে পারে জাস্ট লেটস সে একটা ওয়ান টাকা ফর দ্য সেক অফ জাস্ট রেকর্ডিং পারপাসেস, এটা হতে পারে। আবার একটা আর্গুমেন্ট তো অবশ্যই হতে পারে, যিনি কিনা কন্ট্রিবিউট করেছেন তিনি ওই কন্ট্রিবিউশনের সময় তিনি যদি এটা কিনে দেন তাহলে ওই কস্ট ভ্যালু হতে পারে, অথবা ফেয়ার ভ্যালু হতে পারে। এই এই ধরনের আর্গুমেন্টও আসতে পারে। বাট ইন এনি কেস আসলে বাস্তবতা হচ্ছে যে ইন এনি কেস এই নমিনাল ভ্যালু ডেফিনেশনটা স্ট্যান্ডার্ডটাতে দেওয়া হয় নাই। নমিনাল ভ্যালু কোনো ডেফিনেশন দেওয়া হয় নাই। তো যার কারণে একটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে যে এটা জাস্ট ইট ইজ সিম্পলি উইল বি বুকড অ্যাট লেটস সে 1 টাকা, বিকজ এই অ্যাসেটটা ট্রেডেবল না। খেয়াল করে দেখতে হবে কোন অ্যাসেটের কথা বলা হচ্ছে, যে অ্যাসেটটা কোনো ইনকাম জেনারেট করবে না। লাইক ফর এক্সাম্পল মসজিদ পারপসে যদি আমি ল্যান্ড বা এটসেট্রা দিয়ে থাকি, তো এখানে জাস্ট যে কোনো একটা ভ্যালুতে আমি এটা রেকর্ড করতে পারি।
এটা একটা। আবার একটা আর্গুমেন্ট হতে পারে যে না, এটা হয়তো বা আমি ফেয়ার ভ্যালুতে অথবা আমি কস্ট ভ্যালুতে, যিনি কন্ট্রিবিউট করছেন তার কস্ট ভ্যালুতে আমি রেকর্ড করতে পারি। খেয়াল করতে হবে যে আমার যে ওয়াকফে কিন্তু কোনো কস্ট নাই, কারণ সেটা ফ্রিতে পাইছে। তো ইন এনি কেস, সহজ কথা, নমিনাল ভ্যালু কোনো ডেফিনেশন দেওয়া হয় নাই। So, all other assets and liabilities shall be initially recognized in line with the accounting policies of the Waqf institution, determined in line with the requirements of the standard and relevant classes. আমার মনে হয় এটা clear. Subsequent measurement, assets comprising of Waqf corpus shall be measured at fair value, and with the corresponding effect of fair value gains and losses to the recognized as a Waqf equity. So শুরুতে আমি করলাম কি, ডেবিট করলাম যে Waqf asset, ক্রেডিট করলাম Waqf equity, পর পিরিয়ড এন্ডে গিয়ে আমি এই Waqf asset রিভ্যালু করলাম, রিভ্যালু করার পরে যদি গেইন হয়, গেইনটা আমি ডেবিট করলাম again Waqf asset, ক্রেডিট করলাম Waqf equity. ওকে। So no depreciation or amortization shall be charged to of such asset. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে এখানে আমাদের ডিপ্রিসিয়েশন চার্জ করা যাবে না বলা হচ্ছে। কেন? কারণটা হচ্ছে ওয়াকফের তো মূল কনসেপ্টটাই এই যে অ্যাসেটটা আমি প্রিজার্ভ করবো, অ্যাসেটটা, এটা আমি ওয়াকফ কর্পাস কথা বলছি, তাই না? তো উদ্দেশ্য হচ্ছে এটা আমাকে এটা এই অ্যাসেটটা এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন এটা এটা টিকে থাকে, এটা যেন ডিপ্রিসিয়েটেড না হয়ে যায়, এবং এই কারণের জন্য প্রয়োজনীয় মেরামত আমাকে করতে হবে। তো সেই কারণে এখানে বলা হচ্ছে যে ডিপ্রিসিয়েশন এটা 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 চার্জ করা যাবে না, বা অ্যামortization চার্জ করা যাবে না। দ্য ফেয়ার ভ্যালু, এবং ইন এনি কেস আমি যেহেতু ফেয়ার ভ্যালুতে এটা ভ্যালুয়েশন করতেছি, সো এখানে ডেপ্রিসিয়েশন এটা রিলেভেন্ট এমনিতেও নয়। And the fair value shall be reviewed generally at the end of each financial reporting period, and shall be reviewed in case of indications of significant changes from the previous valuation. অবশ্যই কেউ যদি বলতে পারে যে ফেয়ার ভ্যালু কমলে কি হবে, ফেয়ার ভ্যালু কমলে তো ডেফিনেটলি আমার একটা লস রিকগনাইজ করতেই হবে, যদি সেটা প্রত্যাশিত নয় ওয়াকফের অ্যাসেটের কনটেক্সটে, বাট তা লস হলে তো লস রেকর্ড করাই লাগবে। Income arising from assets comprising of the Waqf corpus shall be recognized in the estimate of financial activities. So আমরা Waqf corpus যেটা সেই অ্যাসেটটা ম্যানেজ করে যদি আমাদের আয় হয়, তো সেই আয়টা আমরা ইনকাম হিসেবে রিকগনাইজ করব। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে গিয়ে Waqf অ্যাসেটের ভ্যালুয়েশন, আরেকটা হচ্ছে গিয়ে ওই অ্যাসেট থেকে আয়। ফর এক্সাম্পল, আমরা again মসজিদের এক্সাম্পল দেওয়া হলো। মসজিদের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা জমি দিলাম, এবং জমির উপরে মসজিদ, বাংলাদেশে যে কমন প্র্যাকটিস না, যে নিচের তলায় থাকে দোকানপাট, গ্যারেজ এটসেট্রা, এবং উপরের তলায় থাকে মসজিদ। তো নিচের তলা থেকে তো যে আয়, সেই আয়টা তো আমার ইনকাম স্টেটমেন্টে যাবে। ওকে। মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজ এর মধ্যে যাবে, যে ইনকাম স্টেটমেন্ট না হয় আমরা স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিজ ওখানে আমরা রিকগনাইজ করবো। আর আদারওয়াইজ মসজিদের ক্ষেত্রে তো আসলে এখানে ফেয়ার ভ্যালুয়েশনের বিষয় নাই, যদিও একটা আর্গুমেন্ট চলে আসছে। আমি যেখানে কিনা অ্যাসেটকে স্প্লিট করলাম, একটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল প্রপার্টি, একটা হচ্ছে গিয়ে আমার জাস্ট পিওরলি মসজিদ, সেক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টি ভ্যালুয়েশন আমি করবো কি করবো না, সেই ধরনের প্রশ্ন রাইজ করতে পারে। বাট এই ধরনের সিচুয়েশনে আসলে এভাবে ডিটেলড আকারে এই স্ট্যান্ডার্ডটাতে কভার করা হয় নাই। তো যার কারণে কিনা কেউ কেউ হয়তো এই কনসিডারেশনে নিতে পারেন যে আমরা যখন এটা অ্যাকাউন্টিং করবো, এটাকে দুটো ভাগ করবো, একটা হচ্ছে গিয়ে যে অর্থটা কমার্শিয়াল অবজেক্টিভে ম্যানেজ করা হচ্ছে, আর একটা যেটা কিনা পিওরলি কি বলে কোনো ইকোনমিক বেনিফিট ছাড়া ম্যানেজ করা হচ্ছে। সো এই দুটো ভাগে ভাগ করতে পারি, এবং দুটার রিপোর্টিং অ্যাকর্ডিংলি আমরা হয়তো করতে পারি। এনিওয়ে, এই বিষয়টা আগেন কভার করা হয়নি এই স্ট্যান্ডার্ডটাতে। তো assets comprising of the Waqf corpus which are not expected to generate economic benefits other than the benefit of the uses shall be carried originally assigned nominal value and disclosed appropriately. Where possible, এটা important, where possible, a disclosure of estimated fair value or replacement cost might be useful for the users of the financial statements. So again, আমরা যে বললাম সে মসজিদ পারপাসে আমি একটা প্রপার্টি দিলাম, ল্যান্ড দিলাম, এবং সেখানে ওয়াকফ ইনস্টিটিউশন সেটা পাইছে কি ফ্রিতে, তাহলে তার জন্য এটা কস্ট না। তাহলে আমি বুক করার পারপাসে আমি একটা ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারি। কত ভ্যালু অ্যাসাইন করবো? এখানে নমিনাল ভ্যালুর কথা বলা হয়েছে, কিন্তু নমিনাল ভ্যালুর ডেফিনেশনটা দেওয়া হয় নাই। তার মানে আমরা অ্যাজিউম করতে পারি নমিনাল ভ্যালু মে রিপ্রেজেন্ট জাস্ট ওয়ান টাকা or 100 টাকা। তাহলে কিন্তু ভালো হয়, এখানে বলছে যে ভালো হয় যদি আমরা ফেয়ার ভ্যালু এবং বা রিপ্লেসমেন্ট কস্ট যেটা সেটাকে যদি আমরা ডিসক্লোজ করি। এই
Again, এগুলো নির্ভর করবে সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করতে পারে, বাট ইন এনি কেস all other assets and liabilities shall be subsequently measured in line with the accounting policies of the local institution, determined in line with the requirements of the standard and relevant phases. Income expense recognition, income expense থাকে সেটা রিকগনাইজ করতে হবে, সহজ কথা, বাট এনিওয়ে আমরা যদি একটু পড়ি, income recognized in the statement of financial activities for the period shall represent the gross inflow of economic benefits or services potential resulting in an increase in net assets of আসলে বেশি কথা, সহজ কথা হচ্ছে গিয়ে ইনকাম থাকলে সেটা আমরা রিকগনাইজ করবো এই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এক্সপেন্স থাকলে এক্সপেন্স গুলো আমরা রিকগনাইজ করবো। ওকে, ওকে, শেয়ার কস্ট থাকলে সেটা তো আমরা, ওকে, সেটা অ্যাকর্ডিংলি recognize করবো। Recognition of utilization of Galla. Utilization of Galla shall be accounted for as an apportion from equity and it shall accordingly be presented in the statement of changes in work of equity. So it acts statement of changes in work of equity with detailed disclosures in the statement of Galla. সেখানে খেয়াল রাখতে হবে যে আম, আমরা ওয়াক অফ অ্যাসেটটাকে ম্যানেজ করে যে রিটার্নটা আসতেছে সেই রিটার্নটা তো আমরা ইউটিলাইজ করবো, সেই ইউটিলাইজেশনটাকে বলা হচ্ছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফ্রম ইকুইটি। অ্যাপ্রোপ্রিয়েশন ফ্রম ইকুইটি মানে অ্যাপ্রোপ্রিয়েশন ফ্রম ওয়াক অফ ইকুইটি। আমাদের খেয়াল রাখতে হবে, আমি যদি কমার্স মানে বিজনেসে, যে কোনো বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখি, যে আর্নিংসটা হচ্ছে রিটেন আর্নিংস, সেই রিটেন আর্নিংসটা হচ্ছে গিয়ে আমাদের ইকুইটিকে বাড়াচ্ছে। একই রকম ভাবে এখানে আমাদের যে ওয়াক অফ কর্পাস যেটা, সেটাকে সে ম্যানেজ করে যে ইনকামটা, সেই ইনকামটা ইন এ ওয়ে ওয়াক অফ ইকুইটিকে বাড়াচ্ছে, বাট দেন ওখান থেকে সেটা আবার কমতেছে কি হবে, সেখান থেকে যখন আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। সো ইন এনি কেস ইউটিলাইজেশন অফ ঘাল্লা সেটা আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়াক অফ ইকুইটি এখানে আমরা রিপোর্ট করব। অ্যাকাউন্টিং পলিসি সো এই হায়ারার্কিটা আমরা মনে হয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেও দেখেছি এবং ফার্স্ট ওয়ানেও এটা আছে, সো ইট জাস্ট রিপিটেশন, নাথিং এলস। দ্য রিকোয়ারমেন্টস অফ ফার্স্ট ওয়ান shall be applicable on work of institution insofar as they do not contravene with specific requirements of the standard. So definitely এই পার্টিকুলার স্ট্যান্ডার্ডটাতে বেশ কিছু স্টেটমেন্টের কথা বলা হয়েছে, সেই স্টেটমেন্টগুলো আমাদের প্রিপেয়ার করতে হবে এই পার্টিকুলার স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্টস ফলো করে। আবার এর বাইরে অন্যান্য যেসব ইনফরমেশন আমাদের দেওয়ার কথা ফার্স্ট ওয়ান ফলো করে, সেগুলো আমাদের দিতে হবে। ওগুলো সেই ইনফরমেশন বা মানে ওগুলো দিতে হবে ইন এডিশন টু দিস স্ট্যান্ডার্ড। যারা প্রেজেন্টেশন কনফার্মেশন অফ কমপ্লেক্স উইথ আইওপি, এটা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা ফার্স্ট ওয়ানে যেমনটা বলা হয়েছে, সেটি একই রকম ভাবে বলা হচ্ছে যে যদি এই আইওপি সব রিকোয়ারমেন্টস এর সাথে আমি ফুলফিল করি, তাহলে শুধুমাত্র বলতে পারবো যে ওয়ার্ক অফ ইনস্টিটিউশনের ফাইন্যান্সিয়াল স্টেটাস প্রিপেয়ার করা হয়েছে আইওপি ফলো করে, আদারওয়াইজ বলা যাবে না যে আইওপি ফলো করে করা হয়েছে। বাট দেন আইওপির সাথে যে ডিপারচার্স গুলো আছে, সেই ডিপারচার্সের ব্যাপারে ডিসক্লোজার দিতে হবে। কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এখন হচ্ছে মূল কথা, একটা ওয়ার্ক অফ ইনস্টিটিউশনের এই স্টেটমেন্ট গুলো থাকবে। Subhanallah, অনেকগুলো স্টেটমেন্ট। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, স্টেটমেন্ট অফ ঘাল্লা, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্ক অফ ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এন্ড নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এই 6টা স্টেটমেন্ট দিতে হবে। এবং এই স্টেটমেন্ট গুলোর মধ্যে যে ডিসক্লোজ গুলো দিতে হবে, সেই ডিসক্লোজার্স এর একটা লম্বা তালিকা এখানে দেওয়া হয়েছে। ওকে, প্রশ্ন মতামত আছে কিনা, আপনার আছেন কিনা? কেউ কি কোনো মতামত শেয়ার করবেন? কি বুঝতে পারেন, কি বুঝতে পারলেন না? এই মানে ডিসক্লোজার লম্বা একটা তালিকা দেওয়া হয়েছে, সো এটা পড়াটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, মানে নিজের একটু দেখে নিব, প্রশ্ন থাকলে আমরা পরে ডিসকাস করবো। এই সো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এই তারপরে ওকে, the above line item shall be distinguished between assets comprising of corpus and other assets. Liabilities in financial position shall reflect following liabilities. Work of equity statement of financial position will reflect the following, and it goes on অনেক লম্বা ডিসক্লোজার দেওয়া হচ্ছে। এখন এগেইন চ্যালেঞ্জটা হচ্ছে কি, আপনি যদি বলেন যে ভাই ভালো হতো যদি একটা এক্সাম্পল দিতে পারতাম, এগেইন এক্সাম্পল নাই, এক্সাম্পল আমার প্রিপেয়ার করতে হবে আর কি। তো এই আইএফি নিজেও প্রিপেয়ার করে নাই, মানে ব্যাপারটা এমন যে এটা আইএফি নিজেও এক্সাম্পল প্রিপেয়ার করে নাই। স্টিল আন্ডার ডেভেলপমেন্ট, মনে হয় 2020 সালে মনে হয় ইস্যু করা হয়েছে এটা। হ্যাঁ, 2020 সালে, জাস্ট রিসেন্ট ডেভেলপমেন্ট। ওকে, প্রশ্নের মতামত আছে কিনা? এখান থেকে 2টা প্রশ্ন আসবে পরীক্ষা, হোপফুলি।
না, এটা তো মোটামুটি সিম্পলি আছে। এখানে মেইনলি যদি অ্যাসেট থাকে, মানে ফিজিক্যাল অ্যাসেট, তাহলে ওইটাকে ডেপ্রিসিয়েটেড, অ্যামোর্টাইজ, এগুলা কিছু করা যাবে না। এখন ভ্যালুয়েশনটা করে নিতে হবে, নমিনাল ভ্যালুটা কি ধরবে। ওটা তো নিশ্চয়ই বলছে যে একটা ভ্যালুয়েশন করে ওইটাকে নমিনাল ভ্যালু ধরা, এবং পরবর্তী বছরগুলোতে হুম। ওটার ভ্যালুয়েশন করে বাড়ানো কমানো, এই তো। নমিনাল ভ্যালুর ক্ষেত্রে নমিনাল যেসব যেসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে অ্যাসেট কোনো ইকোনমিক বেনিফিটস আনবে না, সেসব ক্ষেত্রে ভ্যালুয়েশনের কোনো রিকোয়ারমেন্ট নাই। যেসব ক্ষেত্রে অ্যাসেট কোনো ইকোনমিক বেনিফিটস আনবে না, সেসব ক্ষেত্রে ভ্যালুয়েশনের কোনো রিকোয়ারমেন্ট নাই, এক্সেপ্ট দ্যাট ভালো হয় যদি ভ্যালুয়েশন করে আমরা ভ্যালুটা ডিসক্লোজ করি। সো এই ডিসক্লোজার দিলে ভালো হয়। এই ডিসক্লোজারের কোনো রিকোয়ারমেন্ট মানে নাই আর কি। রিকোয়ারমেন্ট নাই বলতে মানে ডিসক্লোজারটা না দিলেও সমস্যা নাই, আর দিলে ভালো যেসব ক্ষেত্রে অ্যাসেট ইকোনমিক বেনিফিটস আনছে না বা আনবে না। আর যেসব ক্ষেত্রে অ্যাসেট ইকোনমিক বেনিফিটস আনবে, সেসব ক্ষেত্রে ভ্যালুয়েশনটা হবে, এবং ভ্যালুয়েশনের ফলশ্রুতিতে গেইন বা লস আসবে। আর যেহেতু আমি ফেয়ার ভ্যালুতে এটা রেকর্ড করতেছি, তাহলে আমার ডেপ্রিসিয়েশন অ্যামortization এর বিষয়টা আর রিলিভেন্ট থাকছে না। কারণ আমি ফেয়ার ভ্যালুতে যখন ডিটারমাইন করছি, তো আমার এখানে ডেপ্রিসিয়েশন অ্যামortizationের কাজ কি? এটা তো আমার ইভেন আদার অ্যাসেটের জন্য একই রকম প্রযোজ্য। যেসব অ্যাসেট আমরা ফেয়ার ভ্যালুতে ক্যারি করি, সেগুলো তো অ্যামortization আর ডিপ্রিসিয়েশন বিষয়টা রিলিভেন্ট হয় না, আনলেস অফকোর্স পেশায় ফেলে বিষয়টা। সেটা হচ্ছে যেসব ক্ষেত্রে আমরা ফেয়ার ভ্যালু ডিটারমাইন করি আর মানে রেগুলার বেসিসে না, রাদার রাদার অকেশনালি, সেসব ক্ষেত্রে তখন অবশ্যই রিভিউ ডিটারমাইনের উপরে ডিপ্রিসিয়েশন প্রযোজ্য হয় অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে আর কি। তো এখানে এই কমপ্লেক্সিটি বা এই সব পেঁচানো ব্যাপারগুলো আনা নাই। এখানে সিম্পলি বলা হয়েছে যে আম, আমরা ফেয়ার ভ্যালু ডিটারমাইন করবো অ্যাসেটগুলোর, এবং সেক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বা অ্যামortization আহ হবে না। শেষ। সহজ করছে বিষয়। হ্যাঁ, এটাই। তাহলে যদি কোনো মসজিদ টসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওগুলো তো ভ্যালুয়েশন করার প্রয়োজন পড়তেছে না। কিন্তু যদি মার্কেট থাকে যেখান থেকে হুম। বিভিন্ন হুম। করতে পারে, ওগুলো রাইট। সেল করা যেতে পারে, ওটার রাইট। জন্য ভ্যালুয়েশনটা লাগবে। হ্যাঁ। তো প্রশ্ন আসতে পারে যে আমি যে একটা এক্সাম্পল দিলাম, যেখানে কিনা একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হবে, ওয়ার্ক অফ প্রপার্টি, কিন্তু ইউজ করা হবে কমার্শিয়াল অবজেক্টিভ অর্থে, যে যেন এটা ইনকাম জেনারেট করে, আরেকটা অংশ যেটা থেকে কোনো ইনকাম জেনারেশন হবে না। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে আমি অ্যাকাউন্টিং কিভাবে করবো? সো এই বিষয়গুলো সেভাবে আসলে এত ডিটেলস এর মধ্যে স্টুডেন্টরা যায় নাই। তো আমরা যেটা করতে পারি, আমার স্ট্যান্ডার্ডটা ফলো করলে, আমাদের স্ট্যান্ডার্ড স্প্রিটটাকে মাথায় নিয়ে আমরা দুটো কম্পোনেন্টকে সেপারেটলি বলতে মানে সিঙ্গেল স্টেটমেন্টের মধ্যে আসবে, বাট দেন সেপারেট টেকনিক্স আমরা ডিফারেন্ট কোম্পানির জন্য অ্যাপ্লাই করবো আর কি। আর যেসব ক্ষেত্রে হয়তো বা কি বলে কোনো একটা ভ্যালু বা কোনো একটা ইনকাম বা কোনো একটা এক্সপেন্সের শেয়ারিং দরকার, সেক্ষেত্রে আমরা হয়তো কোনো একটা অ্যাকসেপ্টেবল পলিসি, ম্যানেজমেন্টের একটা অ্যাকসেপ্টেবল পলিসি ভিত্তি করে, ম্যানেজমেন্ট বলতে বেসিক্যালি মিন করছি যে নাজির বা ম্যানেজমেন্ট যারা বা অ্যাডমিনিস্ট্রেটরের একটা অ্যাকসেপ্টেবল পলিসির উপর ভিত্তি করেই আমরা এই কস্ট শেয়ারিং এর বিষয়টা আহ, আহ, করতে পারি আর কি। অ্যাগেন স্টুডেন্ট অত ডিটেলস এর মধ্যে যায়নি আর কি। ওকে। প্রশ্ন, মতামত? আশরাফ ভাই, হেনাদ ভাই, আপা, আনি আপা? সালাম আলাইকুম স্যার। আমরা আসসালাম। মোটামুটি এটা তো বেশ একটু বড়, একটু নিজেরা এটা পড়তে হবে আগে গোড়ায়, একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই আর কি। অর্থের ব্যাপার। আর কথা তো মানে এসে গিয়েছে আলোচনার মধ্যে। ওকে। অয়েল, যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে ডেফিনেটলি জানাবেন, তাহলে আমরা সেটা পরে আবার করলাম। এই তো জি আমাদের। জি। হ্যাঁ। তো ওকে, আর কিছু?
জি, আসসালামু আলাইকুম ভাই। আমি তো অনেকদিন পরে আজকে অ্যাটেন্ড হইলাম, একটু ঝামেলাও ছিল জানেন। ওই রেকর্ডেড ভিডিও গুলা আমি আসলে এটা ওপেন করতে পারতেছি না ভাই। এটা ওই ওইখানে লিংকে ক্লিক করলে এটা প্রাইভেট ভিডিও এরকম একটা অপশন আর কি দেখা আসতেছে। আপনি মোস্ট প্রবাবলি যে অ্যাকাউন্টে আপনি আপনি কি একাধিক জিমেল অ্যাকাউন্ট ম্যানেজ করেন বা জি 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 জি। ওই কারণেই মনে হয় ওখানে আপনি ওই যে দেখবেন ডান দিকে প্রোফাইলে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন আছে, সুইচ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার যে অ্যাকাউন্ট যে ইমেল অ্যাড্রেসে ইমেলটা পেয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে সুইচ করলে তখন আপনি দেখতে পাবেন। ঠিক আছে, দেখবো ইনশাআল্লাহ। আর সব ভিডিও গুলো তো একই ফোল্ডারে আছে, তাই তো ভাই? একই ফোল্ডারে, জি একই জি ফোল্ডারে। জি। ইনশাআল্লাহ। সো ওই সুইচ ঠিক আছে, অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করে। জি ভাই, আসসালামু আলাইকুম। আর কারো প্রশ্ন মতামত? তো তাহলে আজকে এ পর্যন্তই। আমরা তাহলে আবার আগামী নেক্সট ফ্রাইডেতে, আশা করি নেক্সট ফ্রাইডেতে আমরা আবার মিট করবো ইনশাআল্লাহ। ফ্রাইডেতে মিট করা আমাদের একটু ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ। চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। জি জি তো আসসালামু হ্যাঁ, শেষ করে দেবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ ভাই। জি আসসালাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।